মা, মা, তাড়াতাড়ি খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি করে উঠে এখন চিল্লাচিল্লি করিস না তো, রাগ হয়ে যাবে মাহিম। ও আম্মা, তুমি আমার লক্ষ্মী আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, আমার আজ ভার্সিটিতে যেতে হবে। তা আমার বেটা আজ কি মনে করে? এমনিতেই সবার সাথে দেখা করতে ইচ্ছে হলো তাই। আচ্ছা ঠিক আছে, তুই টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য পরোটা বানিয়ে আনছি। আচ্ছা আম্মু। মাহিম গিয়ে সোফায় বসে পড়ল। মাহিমের বাবা সালাম সাহেব পাশে বসে টিভিতে খবর দেখছিল। আব্বু, তুমি সাধারণ একজন বিজনেসম্যান হয়ে এইসব খবর দেখো কেন? দেখো, খবর দেখে তারা যারা রাজনীতি করে। ওরে, রাজনীতি করলে কি খবর দেখতে হয়? দেশের পরিস্থিতি বুঝতে হলে খবর তো দেখতে হবে। সেটাও ঠিক। তো আজ ভার্সিটিতে যাচ্ছ? হ্যাঁ বাবা। সাবধানে যেও, চারপাশে যেমন খুন খারাপি বেড়ে চলেছে। চিন্তা করো না, তোমার ছেলে অনেক সাহসী, কিছু হবে না। আমিও অনেক সাহসী, তাই না বলো আব্বু? মাহিমের পিচ্ছি বোন মায়া এসে বলল, হ্যাঁ, আমার মামুনি তো অনেক সাহসী। তাহলে আমাকে একলা স্কুল যেতে দেওয়া হয় না কেন? কারণ তুমি এখনো ছোট। আমি বড় হয়ে গেছি। পাগলি। বিভিন্ন রকম কথা বলতে বলতে সবাই সকালের নাস্তা করতে লাগলো। মাহিম ইসলাম, বাবার নাম সালাম ইসলাম, মায়ের নাম মালিকা খাতুন, আর পিচ্ছে একটা বোন আছে, তার নাম মায়া। মাহিমের বাবা ছোট্ট একজন বিজনেসম্যান, আর তার মা গৃহিণী। মাহিম অনার্স প্রথম বর্ষের ছাত্র, আর তার বোন ক্লাস 4-এ পড়ে। নাস্তা শেষ করে মায়ের তার বোনকে নিয়ে বাসা থেকে বের হলো। ভার্সিটি যাবার পথে মাহিম তার বোনকে রিকশা করে তার স্কুলের সামনে নামিয়ে দিল। মায়া থেকে বিদায় নিয়ে মাহিম নিজের ভার্সিটির দিকে রওনা হলো। তারই আগে তার বন্ধু মারুফের সাথে দেখা হয়ে গেল। মামা, রিক্সাটা একটু থামান। কেন মামা? এই তো আমার বন্ধু আসছে, ও একসাথে রিক্সায় যাব। রিক্সাওয়ালা গাড়ি থামালে মারুফ এসে উঠে পড়ল। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ। তোমায় এতদিন পর ভার্সিটিতে যাবার কারণ কি? আর বলিস না, আর কতদিন বাড়িতে বসে থাকবো, ঘুরে বেড়াবো, ভালো লাগতেছে না, তাই ভাবলাম তোদের সাথে দেখা করে আসি ভার্সিটি গিয়ে। হ্যাঁ, তুই তো আজকাল আর বিকেলে আড্ডা দিতে আসিস না। সমস্যা নেই, আজ থেকে আবার জয়েন করব। ভালো। দুজন গল্প করতে করতে ভার্সিটি চলে আসলো। ভাড়া মিটিয়ে দিয়ে দুজন ভার্সিটির গেট নিয়ে প্রবেশ করলো। বাহ, সেই কবে ভার্সিটিতে এসেছিলাম, নতুন যখন ভর্তি হয়েছিলাম। এই কয়েক মাসে অনেক পাল্টে গেছে মনে হচ্ছে। সরশালা, গাজাকে এসেছিস নাকি? সব কিছু তো আগের মতোই আছে, শুধু ভার্সিটিতে চারপাশে একটু রং করেছে, এই আর কি। মারুফের কথা শুনে মাহিম হেসে বলল, ওরে যাই হোক, একটু পরে তো চেঞ্জ হয়েছে। তো বাকিরা কোথায়? ওই যে আগে যেখানে বসে আড্ডা দিতাম সেখানে বসে আছে হয়তো। মাহিম আর মারুফ একটা বকুল গাছের নিচে চলে আসলো। এসে দেখলো নিয়াম, নাফিস, রাজু বসে গল্প করছে। কিরে, কেমন আছিস সবাই? মাহিমের কথা শুনে সবাই মাহিমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মাহিম অনেকদিন পর ভার্সিটিতে এসেছে এজন্য। কে ভাই আপনি এতদিন পর? আমাকে চিনতে পারছিস না? আমি মাহিম। মাহিম নামের কেউ একজন ছিল, কিন্তু তাকে তো এখন আমরা আর চিনি না। অভিমানী সুরে রাজু বলল, আরে ভাই, দুঃখিত কিছু মনে করিস না, চল অনেকদিন পর আসলাম, একটু আড্ডা দেওয়া যাক। তো কি নিয়ে কথা বলতেছিলি তোরা? আর বলিস না মাহিম, কে যেন আমাদের ভার্সিটির একটি প্রফেসরকে মেরে ফেলেছে। কি বলিস? কোন প্রফেসরকে? আরে ইংরেজির একটি অধ্যাপক ছিল, পাহাড় স্যার, তাকে কে যেন খুব খারাপ ভাবে মেরে ফেলেছে। আমিও সেটাই শুনলাম। এবার নাফিস আস্তে করে সবাইকে বলল, আমি শুনলাম এই স্যারের চরিত্র খুবই খারাপ ছিল। ক্লাসে যে কোনো মেয়েকে পছন্দ হলে তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে খারাপ কিছু করতো। আবার এর নামে অনেক মামলাও আছে, কিন্তু প্রমাণ না থাকায় কেউ কিছু করতে পারেনি। যাক, তাহলে ভালোই হয়েছে, পাপের শাস্তি খুব ভালো মতো করে পেয়েছে। তো আজকে কোথাও ঘুরতে যাবি নাকি? মারুফের এমন কথা শুনে মাহিম বলল, আরে না, অনেকদিন ভার্সিটিতে আসিনি, চল আজকে একটু ক্লাস করে দেখি। আচ্ছা ঠিক আছে। তারপর 5 বন্ধু মিলে নিজেদের ক্লাসের দিকে রওনা হলো। ক্লাসে বসে সবাই গল্প করছে। এমন সময় একটা ম্যাম প্রবেশ করলো বাংলা ক্লাস নেবে এসে। তাকে দেখে সবাই চুপ হয়ে গেল। ম্যাম নিজের মতো করে ক্লাস নিতে লাগলো।
হঠাৎ সামনে থেকে কয়েক বেঞ্চ পরে দেখতে পারলো একটা ছেলে গল্প করছে, তাই তাকে দাঁড় করালো। এই ছেলে, তোমার নাম কি? মাহিম নিজের বন্ধুদের সাথে একটু ফিসফিস করে কথা বলছিল, তখনই সেটা ম্যাম দেখে ফেলে আর মাহিমকে দাঁড় করিয়ে তার নাম জিজ্ঞেস করে। জি ম্যাম, আমার নাম মাহিম। তুমি কি আজ নতুন? আগে তো কখনো দেখিনি। আমার নাম মাহিম। আসলে ম্যাম আমি অনেক পুরনো স্টুডেন্ট, কিন্তু ভার্সিটিতে কয়েকদিন আসিনি এজন্য। না না, সেটা বললে তো হবে না। আমি এই পর্যন্ত ক্লাস নিতে এসে তোমাকে একদিনও দেখিনি। মাহিম নিজের বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি করে হাসছে। আসলে আমি একটু দরকারি কাজে বাইরে ছিলাম। কি কাজের জন্য? আসলে ম্যাম কাজটা তো পার্সোনাল, সবার সামনে বলি কিভাবে? এমন কথা শুনে সবাই হেসে ফেলল। আচ্ছা ঠিক আছে, পরের বার যেন আর কথা বলতে না দেখি। আর হ্যাঁ, এখন থেকে নিয়মিত ক্লাস করবে, কারণ কয়েকদিন পর প্রথম সেমিস্টার পরীক্ষা। এখন চুপচাপ ভদ্র ছেলের মতো বসে পড়ো। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ম্যামের অনুমতি পেয়ে মাহিম ভদ্র ছেলের মতো চুপ করে বসে রইল। ম্যাম আবার আগের মতন ক্লাস নিতে লাগলো। ভার্সিটিতে আস্তে আস্তে ক্লাস সবগুলো করে মাহিম ও তার বন্ধুরা ক্লাস থেকে বেরিয়ে আসলো। বাহ বন্ধু, অনেকদিন পর ভার্সিটিতে এসে ভালো লাগছে। আজ থেকে নিয়মিত আসিস? ইনশাল্লাহ। তারপর 5 জন মিলে ভার্সিটির সামনে একটা রেস্টুরেন্টে ঢুকলো। তারপর একটু খাওয়া দাওয়া করলো এবং বিভিন্ন রকম আড্ডা দিতে লাগলো। মাহিম নিজের ঘড়ির দিক তাকিয়ে দেখলো তার বোনের স্কুল ছুটি হয়ে যাবার সময় হয়ে গেছে। আচ্ছা বন্ধু, বাকি ক্লাসগুলো তোরা গিয়ে কর, আমার এখন যেতে হবে। কেন? এখন আবার কোথায় যাবে? আমার পিচ্ছি বোনটাকে নিয়ে এখন বাসায় যাব, সে স্কুলে আছে, এখনই ছুটি হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। মাহিম বন্ধুদের থেকে বিদায় নিয়ে দোকান থেকে চকলেট নিয়ে নিজের বোনের স্কুলের সামনে চলে আসলো। কিছু সময় পর স্কুল ছুটি দিলে মায়া স্কুলের গেট দিয়ে বেরিয়ে আসলো। সেই মাহিমকে জড়িয়ে ধরলো। মাহিম মায়াকে চকলেটের প্যাকেট দিয়ে কোলে তুলে নিল। তারপর রিক্সা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর একটা অচেনা লোক তার বসের সাথে ফোনে কথা বলছে। ভার্সিটির অধ্যাপক মারা গেছে সে বিষয়ে তারা কথা বলছে। বস, আমাদের অধ্যাপক মারা গেছে, এখন কি করব? চিন্তা করিস না বেলাল, এই বিষয়ে আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। কিন্তু বস, এই কাজটি খুব তাড়াতাড়ি করবেন, না হলে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। আমরা শান্তিতে কোনো ডিল করতে পারছি না। আজকে কয়েকটি ডিল ছিল, কিন্তু সেগুলো অনেক মিস হয়ে গেছে। চিন্তা করিস না, আমি হলাম এই ঢাকা শহরের কিং জোকার। আমি থাকতে তোদের কোনো প্রবলেম হবে না। একটা গেছে তো কি হয়েছে, আমি এমন শত শত তৈরি করতে পারি। সেই বিশ্বাস আমার আছে বস, এই জন্যই তো আপনার দলে কাজ করি এখনো। এখন ফোন রাখ, আর রাতের ডিলটা তুই নিজে করবি। আমি কেমনে বস? যতদিন না নতুন লোক ঠিক করব ততদিন তুই এই কাজগুলো দেখাশোনা করবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে বস, আপনার কথাই রইল। আপনার এই কাজগুলো করে দেওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ। বেলাল নামের লোকটি অপরিচিত লোকের সাথে কথা বলে নিজের ফোন কেটে দিল। তারপর মাহিম বিকেলে ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করে বন্ধুর সাথে আড্ডা দিবে বলে বাড়ি থেকে বের হলো। হাঁটতে হাঁটতে 4 রাস্তার মোড়ের উপর চলে আসলো, যেখানে একটা টং দোকান আছে। গিয়ে দেখলো মারুফা, রাজু বসে আছে, বাকি দুজন এখনও আসেনি। কি রে ভাই, ওরা দুজন কই? এখনই চলে আসবে, ফোন দিয়েছিলাম। তো এলাকায় থাকবে নাকি বাইরে করতে যাবে? ওরা দুজন না, আসলে কিছু বলা যাচ্ছে না। তো বসে আছিস কেন, এখন চা অর্ডার কর। মারুফের কথা শুনে রাজু 3 কাপ চা অর্ডার করলো। কিছু সময়ের মধ্যে চা রেডি হয়ে গেল। 3 জন চা খাচ্ছিল আর গল্প করছিল। এরই মাঝে বাকি দুজন মানে নাফিস আর নিয়াম চলে আসলো। কিরে, তোরা আমাদের বাদে চা খাওয়া শুরু করে দিয়েছিস? এই যে তোরা আসতে লেট করলি, তাই ভাবলাম আমরা 1 কাপ করে আগে খেয়ে নেই। ভালোই করছিস মামা, আর 2 কাপ চা দাও। মাহিম বলল। 5 বন্ধু মিলে গরম চা খেতে লাগলো এবং বিভিন্ন রকমের আড্ডা দিতে লাগলো। এভাবে যে কখন সন্ধ্যা গড়িয়ে আসলো টেরি পেল না। 5 বন্ধু আর কিছু সময় গল্প করে যে যার রাস্তায় চলে গেল। মাহিম দেখলো যে তার বাসায় যেতে অনেক লেট হবে এবং এলাকায় গিয়ে নামাজ পড়তে পারবে না, তাই পাশের একটা মসজিদে ঢুকে সালাত আদায় করে নিল।
সন্ধ্যা গড়িয়ে একটু রাত হয়েছে। এরই মাঝে মাহিমের ফোনে তার বাবার ফোন আসলো। হ্যাঁ বাবা বলো। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলো, আর তুই এখনো বাইরে কি করছিস? এই তো বাবা হাসছি, নামাজ পড়ে বের হয়ে একটু লেট হয়ে গেল। হ্যাঁ তাড়াতাড়ি আয়। মাহিম ফোন কেটে দিয়ে হাঁটতে লাগলো। তখনই তার পাশ দিয়ে একটা মোটর বাইক চলে গেল, কিন্তু হঠাৎ বাইক থেকে একটা ছোট্ট প্যাকেট পড়ে গেল। মাহিম ঢাকার আগে গাড়িটি চোখের আড়াল হয়ে গেল। মাহিম গিয়ে প্যাকেট তুলে দেখলো প্যাকেটের মধ্যে আঠা জাতীয় কিছু। তুলে হালকা নাকি নিয়ে দেখলো যে এটা আঠা না, ড্রাগস, তো তাও খুব রেয়ার। এগুলো তো খুবই উন্নত মানের ড্রাগস, আর তার মানে আমার এই এলাকা দিয়ে ড্রাগস পাচার হয়, পুলিশকে তো জানাতে হচ্ছে। মাহিম পুলিশকে ফোন দিতে গিয়ে কি যেন একটা চিন্তা করলো। তারপর ফোন না দিয়ে ড্রাগসের প্যাকেট নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর যে লোকটা মোটরসাইকেল নিয়ে ড্রাগস বাজার করতে যাচ্ছিল সে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। এগিয়ে দেখলো ড্রাগস নিতে লোক চলে এসেছে। আসতে এত সময় লাগলো কেন? আসলে একটু সমস্যা হয়েছিল তাই। আচ্ছা ঠিক আছে, প্যাকেটগুলো তাড়াতাড়ি দাও। আগে টাকা। ঠিক আছে। অপর লোকটা টাকার ব্রিফকেস বের করে টাকাগুলো দেখালো এবং বেলাল নিজের ব্যাগ থেকে ড্রাগসগুলো দেখলো। তখনই খেয়াল করলো যে এক প্যাকেট কম আছে। এই জন্য অপর লোকটি বলল, আমার সাথে ধোকা, তুই আমাকে এক প্যাকেট কম দিতেছিস? আরে না, তোকে কম দিয়ে আমার কী লাভ, নিশ্চয়ই এখান থেকে একবারের আসার সময় পড়ে গেছে। তুই আমার সাথে বেইমানি করতেছিলি? আরে বিশ্বাস করেন আমি বেইমানি করিনি, পেট কম আছে তো তাই এক পেট টাকা দিতে হবে না, তবুও আমার কথা বিশ্বাস করেন। অপর লোকটি কিছু একটা ভেবে ঠিক আছে বলে তারপর দুজন ডিল ফাইনাল করে যে যার মতো চলে গেল। বেলা যেতে যেতে চারপাশে তাকিয়ে তাকিয়ে খুঁজতে লাগলো যে প্যাকেটটি কোথায় পড়তে পারে। না, ব্যাগটি তো কোথাও দেখছি না। বসকে গিয়ে এই কথা বললে আমাকে কি আস্ত রাখবে সেই চিন্তায় আছি। একটা সিক্রেট রুমে বসে আছে এক অচেনা ব্যক্তি। অন্ধকারের জন্য তার তেমন মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ নিজের কম্পিউটার চালু করলো। কম্পিউটার আলোতে তার মুখ আবছা আবছা বোঝা গেল। কম্পিউটার নিয়ে বেশ কিছু সময় ঘাটাঘাটি করলো। তারপর ফোন নিয়ে নিজের কাউকে ফোন দিল। হ্যালো। জি বস বলেন। আমার জন্য একটা কাজ করতে হবে এনকে। কি কাজ করতে হবে বস? তুমি এই রাস্তার প্রতি নজর রাখবে, আর এই এলাকায় সিকিউরিটি একটু বাড়িয়ে দাও ছদ্মবেশে। কেন বস? আমার মনে হচ্ছে এই এলাকায় খুবই খারাপ কাজ হয়, যেটা আমরা জানতেও পারছি না। খারাপ কাজ হলে তো আমরা জানতেই পারতাম। তাছাড়া যে এই খারাপ কাজের মাথা, আমরা তো তাকে মেরে ফেলেছি। তুমি ভুলে যেও না আমি মাফিয়া কিং, এমনি এমনি আমার সন্দেহ হয় না। সেটা ঠিক বলেছে। হ্যাঁ, এই জন্য কাল থেকে এই খোঁজখবর নাও। আচ্ছা ঠিক আছে বস। তারপর এমকে ফোন কেটে দিয়ে কিছু সময় পর সেই সিক্রেট রুম থেকে বেরিয়ে আসলো। তারপর রাতে খেতে বসেছে মাহিম ও তার পরিবার। মাহিম, আমি বলছিলাম কি, আমার এই ছোটখাটো বিজনেস তুমি দেখাশোনা করবে। কিন্তু আমি কেন আব্বু? আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। সেটা আমি জানি, কিন্তু তুমি যদি এখন থেকে দেখাশোনা করো তাহলে তুমি আস্তে আস্তে সব বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে আব্বু। আব্বু, আমার একটা ভিডিও গেম লাগবে। মায়া বলল, ভিডিও গেম খেলতে হয় না সোনা, এটা খুব খারাপ। না না, আমার স্কুলে অনেকেই খেলে, তারা রোজ এসে গল্প করে। ওরা তো ভালো না, এই জন্য। না না, আমার ভিডিও গেম লাগবেই লাগবে, লাগবে, না হলে আমি ভাত খাবো না। এটা বলে মায়া ভাত খাওয়া থামিয়ে কান্না করতে লাগলো। মায়া তো পরিবারের সবার প্রিয়, তাই কেউ সহ্য করতে পারলো না। মাহিম সবার আগে বলেই ফেলল, আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর সাথে গিয়ে তোকে ভিডিও গেম কিনে দেব, তবু কান্না করিস না। তুমি বললে হবে না, আব্বুকে বলতে হবে। মায়া মামনি জেদ করে না। এটা বললেই শুনবই না, আমার ভিডিও গেম লাগবে। ওই আব্বু, কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, মাহিমের সঙ্গে কাল গিয়ে কিনে নিয়ে। সত্যি? আমার লক্ষ্মী আব্বু। মায়ার খুশি থেকে তিনজনই মুচকি হেসে ফেলল। তারপর রাতের খাওয়া দাওয়া করলো। তারপর প্রতিদিনের মতন সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাহিম তার বোন ভাইকে নিয়ে বের হলো। সপ্তাহে আজ বৃহস্পতিবার, তাই মায়ার হাফ স্কুল। ভাইয়া আজ তাড়াতাড়ি আসবে। কেন? তুমি কি ভুলে গেছো আজ আমার হাফ স্কুল? আচ্ছা ঠিক আছে পাগলি। হ্যাঁ, আর আজকে ভিডিও গেম কিনতে যাব, মনে থাকে যেন।
মাহিম তার বোনকে স্কুলে নামিয়ে দিয়ে ভার্সিটিতে চলে আসলো। তারপর সব ক্লাস করে ঠিক টাইমে তাড়াতাড়ি করে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসলো, কারণ আজকে তার বোনের সাথে একটু মার্কেটে যেতে হবে। স্কুলের সামনে এসে দেখলো মায়া দাঁড়িয়ে আছে। ইসে, মায়া তো মনে হচ্ছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। এখন আমি যে কি বলবো। মাহি মনে মনে বলল, তোমার আসতে এত সময় লাগে? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি বনু, একটু ক্লাস ছিল তাই বের হতে লেট হয়ে গেল। এখন এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি মার্কেটে চলো। আচ্ছা ঠিক আছে। মাহিম তার বোনকে নিয়ে মার্কেটে আসলো। তারপর মায়ার পছন্দ অনুযায়ী একটা ভিডিও গেম কিনে দিল। গেম পেয়ে তো মায়া খুব খুশি। তারপর চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আছে এক মধ্যবয়স্ক লোক। মুখটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, আর তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আসে বেলাল। বস, এবারের মতন আমাকে মাফ করে দিন। কিভাবে তোকে মাফ করব বল? তুই আমার কোটি টাকার জিনিস হারিয়ে ফেলেছিস। প্রথমবার ডিল করতে গিয়ে তুই যদি এমন লস খাওয়াস তাহলে পরের বার কি করবে সেটার কোনো ধারণা নেই। বস, আমার ভুল হয়ে গেছে, এবারের মতন আমাকে মাফ করে দিন, আরেকটি চান্স দিন। তারপর মধ্যবয়স্ক লোকটি কিছু একটা চিন্তা করলো। প্লিজ বস, এবারের মতন আমাকে মাফ করে দিয়ে আরেকটি বার আমাকে সুযোগ দিন। আচ্ছা ঠিক আছে, আর একবার সুযোগ দিলাম, কিন্তু এবার ভুল হলে তোকে আর ছেড়ে দেবো না বলে দিলাম। ঠিক আছে বস। আর হ্যাঁ, প্যাকেটটি খুঁজে বের করার চেষ্টা কর। আচ্ছা। এখন যা। বেলাল তার বসের সাথে কথা বলে চলে গেল। তার বস কিছু একটা চিন্তা করতে লাগলো। তখনই তার ফোনে আরেকটা কল আসলো। ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। জি ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে আজ রাতেই দেখা করছি। আচ্ছা ঠিক আছে, রাত 2টোর সময় আসবো, আগের জায়গাতেই। আরও কিছু সময় কথা বলে তারা ফোন রেখে দিল। তারপর মাহিম নিজের রুমে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। জি স্যার বলেন। তোমাকে যে কাজটি দিয়েছিলাম সেটা কত দূর? এখনও তেমন পাকাপোক্ত প্রমাণ পায়নি, তাই তাকে কিছু করতে পারেনি। মাহিম, তোমার ওপর আমার অনেক ভরসা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাজটি শেষ করতে পারবে। আর হ্যাঁ, উপর থেকে কিন্তু খুব চাপ আসছে, তাড়াতাড়ি কাজটি শেষ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। আর হ্যাঁ, তোমাকে সাহায্য করার জন্য আমি একজন মেয়েকে তোমার কাছে পাঠাচ্ছি। আমার কাছে মানে কি সব বলছেন স্যার? মাহিম আর কি করে বলল, তুমি যে ভার্সিটিতে পড়ো সেখানে তোমার সাথে দেখা করবে। সে কি আমার সহকারী নাকি আমার নিজ পদের সহকারী? তোমার এক পদ নিচে আছে সে। আমি তাকে কিভাবে চিনব স্যার? মেয়েটির নাম বৃষ্টি, আর তা সম্পূর্ণ ডিটেলস ইমেল করে পাঠিয়ে দিচ্ছি, তুমি চেক করে নাও। ঠিক আছে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, কাজটা কিন্তু খুব সাবধানে করবে। তুমি যার পিছনে লেগেছো সে কিন্তু খুবই ডেঞ্জারাস, আর তার পেছনে বড় বড় লোক রয়েছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি খুব তাড়াতাড়ি এই কাজটি শেষ করব এবং এর গোড়া পর্যন্ত যাব। আচ্ছা। মাহিম কিছু সময় গুরুত্বপূর্ণ কথা বলল। তারপর ফোন কেটে দিয়ে নিজের ল্যাপটপ নিয়ে ইমেল চেক করতে লাগলো। মাহিম ইমেল চেক করে দেখলো একটা নোটিফিকেশন এসেছে। ফাইলটা ওপেন করে দেখলো স্যার সেই মেয়েটার সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দিয়েছে। সেটা ওপেন করতে সম্পূর্ণ ডিটেলস ভেসে উঠলো ল্যাপটপের স্ক্রিনে। মেয়েটার ছবি দেখে তা মাহিমের চোখ আটকে গেল, কারণ ছবিতে যে এতটা মায়াবী, বাস্তবে কতটা হবে এটাই ভাবতে লাগলো মাহিম পুরো ডিটেলস দেখতে লাগলো। মেয়েটার সম্পূর্ণ নাম সিজুতি রহমান বৃষ্টি। বলছি, কাজ করছে 4 বছর। এর মাঝে অনেক কেস সলভ করেছে। মাহিম তার সম্পূর্ণ বায়োডাটা পড়তে লাগলো। সব কিছু দেখা হয়ে গেলে মাহিম ল্যাপটপ বন্ধ করে নিচে চলে আসলো, কারণ একটু পর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে। মাহিমের বাসা 2য় তলায়, আর মাহিম উপরের একটা রুমে থাকে। নিচে এসে দেখলো তার ছোট বোন মায়া গেম খেলায় খুব ব্যস্ত। কিরে পাগলি, তুই তো দেখছি গেমের ভিতরে একদম ঢুকে গেছিস। আর বলো না ভাইয়া, এই গেম খেলতেই খুব ভালো লাগে। সারাদিন যদি গেম খেলিস তাহলে পড়তে বসবি কখন? রাতে তোমার সাথে পড়তে বসবো। আম্মু কোথায় রে? আম্মু নিজের রুমেই ঘুমিয়ে আছে। আচ্ছা, আম্মু আসলে বলিস আমি বাইরে গেছি। মায়া নিজের গেম খেলায় মনোযোগ দিয়ে সব কিছু শুনছে। মাহিম কথার উত্তর শুধু হ্যাঁ বলল। মাহিম দেখলো তার বোন গেম খেলে খুবই ব্যস্ত।
তাই আর কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। দোকানে এসে দেখলো যে সবাই তার আগে এসে বসে আছে এবং আটা দিচ্ছে। কিরে, আর দেখছি সবাই আগে আগে চলে এসেছিস। এমনিতেই তুই তো আসতে লেট করিস। তো চল আজকে একটু এলাকা ঘুরে আসি, প্রত্যেক দিন তো এখানেই বসে থাকি। আচ্ছা ঠিক আছে, আগে 1 কাপ করে চা তো খেয়ে নে। রাজুর কথায় সবাই সহমত পোষণ করলো। তারপর সবাই চা অর্ডার করলো। কিছু সময় পর চাওয়ালা মামা তাদেরকে চা আর বিস্কুট দিল। এটা খেতে খেতে কিছু সময় গল্প করে নিল। খাওয়া শেষ করে তারা সামনের মোড়ের দিকে হাঁটতে লাগলো। তুই কোনোদিন হাঁটতে আসলে শুধু এই রাস্তার দিকে আসিস কেন? কিরে মাহিম, তুই কি ভুলে গেছিস? মারুফের তে ক্রাশ ওই রাস্তায় থাকে। কি বলিস রাজু, ওর ক্রাশ রাস্তায় থাকে? মাহিম বলল, আরে ভাই, রাস্তায় মানে? এ রাস্তায় ওই ওই গলিতে তার বাসা। আমি যে তোদের সাথে আছি, কারো কি কোনো খেয়াল আছে? কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে কি কথা বললো? এই যে আমার ক্রাশকে নিয়ে তোরা পড়ে আছিস, কিন্তু এদিকে যে আমার কোনো ক্রাশই নাই। মিথ্যা বলিস কেন মামা? ওই যে ফাতেমা নামের মেয়েটা, ওইটা কি? আরে ওটা কেউ না, এমনিতে রাস্তায় একদিন দেখা হয়েছিল, ওই আর কি। থাক, আমাদের আর বলতে হবে না। আজ বন্ধু বিভিন্ন রকম কথা বলতে লাগলো, এরকম চিল্লি করতে লাগলো। হঠাৎ মাহিমের নজর রাস্তার পাশে পড়ল। কিছু একটা দেখে মাহিম মুচকি হেসে উঠল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাসার সামনে চলে আসলো। মামা, ওই দেখ ফাতেমা। সবাই উপরে তাকিয়ে দেখলো যে ফাতেমা ছাদের উপর দাঁড়িয়ে আছে। মারুফ কিছু সময় তাকিয়ে থেকে সবাইকে বলল, আরে ভাই কি করছিস? পরের এলাকায় এসে এসব ভালো না। মারুফ সবাইকে হ্যানত্যান বুঝিয়ে ফাতেমার বাসার সামনে থেকে নিয়ে গেল। তারপর ভার্সিটিতে এসে মাহিম তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আচ্ছা দোস্ত, আমরা এতদিন এখনো পিওর সিঙ্গেল কেন? কি রে রাজু, তোর আজ আবার এমন কথা বলছিস? তোর কি আবার প্রেম করতে ইচ্ছে করছে? আরে না, এমনিতেই বললাম। তোদের কি কাউকে পছন্দ হয় যেমন মারুফের ফাতেমা আছে? আরে কথা কথা আমার নামের সাথে ফাতেমার নাম আনিস কেন? কারণ ফাতেমা যে তোর ক্রাশ। আচ্ছা, এত কথা না বলে তোরা সবাই ক্লাসে চল। তোর এগোতে থাক, আমি একটু বাইরে থেকে আসছি। বাইরে কেন যাব? ক্যান্টিন থেকে ঘুরে আসি, তোর এখানে বহ তাহলে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। মাহিম ওদের থেকে উঠে গেটের দিকে রওনা দিল। মাহিম যখনই গেটের কাছে এসে পৌঁছেছে, হঠাৎ অপর পাশ থেকে একটা মেয়ে এসে তাকে ধাক্কা দিল। সাথে সাথে তারা দুজন পড়ে গেল। আসলে মেয়েটা গেটের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়েছে, অসাবধানতার জন্য ধাক্কা লেগে পড়ে গেছে। মাহিম তো মেয়েটার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোনো এক অজানা রাজ্যে হারিয়ে গেছে। মেয়েটা কিছু সময় তাকিয়ে থেকে মাহিমের গায়ের উপর থেকে উঠে দাঁড়ালো। মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? এই যে মিস বৃষ্টি, আপনি দেখে শুনে চলতে পারেন না? এক মিনিট, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে ফলো করেন? এবার মাহিম একটু বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে বলল, একজন পুলিশ অফিসার হয়ে এমন বোকামির কথা বললে কি চলে মিস বৃষ্টি? মাহিমের এমন কথা শুনে বৃষ্টি হতবাক হয়ে গেল, কারণ সে যে পুলিশ অফিসার এটা ভার্সিটির কেউই কিন্তু জানে না। তারপর বৃষ্টির কিছু একটা মনে পড়ল। আপনি মাহিম স্যার? হতেও পারি। সে যাই হোক, ভালো করে জেনে নিও, কারণ আমরা এখন একই ভার্সিটিতে পড়ব। তবে একটা কথা, কারোর সামনে যেন তোমার আমার কারোর পরিচয় প্রকাশ না পায়। ঠিক আছে স্যার। স্যার না, মাহিম বলে ডাকবে। কিন্তু? কোনো কিন্তু না, এখন আমরা একসাথেই পড়ব, তাই এত ফর্মালিটি দেখাতে হবে না। আচ্ছা, এখন তুমি ক্লাসে যাও, আমি একটু বাইরে থেকে আসছি। আর হ্যাঁ, কাজগুলো খুব সাবধানে করবে। আচ্ছা। মাহিম ক্যান্টিনে গিয়ে দরকারি কাজ করে আবার ফিরে আসলো বন্ধুদের কাছে। কিরে বন্ধু, মেয়েটিকে যার সাথে গেটের কাছে কথা বলছিলি? আরে মেয়েটি নতুন তো, কোথায় তার ক্লাস তাই জিজ্ঞেস করছিল। ও আচ্ছা। তো মেয়েটিকে তোর পছন্দ হয়েছে নাকি? আরে দূর, চিনিই না, আর কিসের পছন্দ? ড্যাব ড্যাব করে তো ভালোই তাকিয়েছিল। অনেক দেরি হয়ে গেছে, এখন ক্লাসে চল। মাহিম কথা গড়িয়ে সবাইকে ক্লাসে যাওয়ার কথা বলল। মাহিমের কথা শুনে সবাই হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যেতে লাগলো। মাহিম ক্লাসে এসে দেখলো বৃষ্টির সামনে বসে আছে বেঞ্চে। মাহিম হালকা তাকিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। তারপর যথানিয়মে ক্লাস করতে লাগলো। রাত 12টা। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো একটা মাহিন্দ্র গাড়ি।
গাড়িটি গিয়ে ভার্সিটির ভিতরে একদম কোনায় বিল্ডিংয়ে থামল। গাড়ি থেকে নেমে আসলো সাগর, হাতে তার মদের বোতল। হাঁটতে হাঁটতে কোনো একটা রুমের কাছে চলে আসলো। তারপর 2টা টোকা দিল, সাথে সাথে রুমের ভেতর থেকে দরজা খুলে দিল। তারপর রুমের ভেতর প্রবেশ করলো সাগর। এই রুমটা বাইরে থেকে অনেক পুরনো, কিন্তু ভিতরে খুবই পরিপাটি এবং চারপাশে শুধু ড্রাগস, ইয়াবা আর অন্যান্য মাদক দ্রব্য। সাগর ভার্সিটির ভিপি হওয়ার কারণে তার অনুমতি ছাড়া এই রুমে কেউই আসতে পারে না। আর এই রুমটাতে যে এত কিছু আছে কেউ জানে না, বলতে গেলে কারো আন্দাজই নেই। তো আজকের দিনের মালগুলো প্যাকেট করা হয়ে গেছে তো? জি বস, আপনি বলার সাথে সাথে আমরা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, প্যাকেটগুলো তাড়াতাড়ি বিটকেসে ভরে একজন নিয়ে যা। ওকে বস। আজ কোথায় ডিল হবে তোরা জানিস তো? জি বস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। আর হ্যাঁ, কোনো যদি গাফিলতি করেছিস তাহলে একটাকেও জ্যান্ত রাখবো না। সাগর একটু রেগে গিয়ে বলল, ঠিক আছে বস। সাগর একটা চেয়ারে বসে মদ পান করতে লাগলো আর তাদের কাজ কারবার দেখতে লাগলো। সাগরের এটা প্রতিনিয়ত কাজ, কিন্তু প্রমাণের অভাবে কেউ কিচ্ছু বলতে পারেনি। ভার্সিটির এই একমাত্র দারুণ ছাড়া কেউ জানে না যে সাগর রোজ এখানে আসে। ড্রাগসগুলো প্যাকেট করা হয়ে গেলে দুজন লোক ব্রিফকেস নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দেখলো আরও একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়িতে তাদেরই লোক রয়েছে। দুজন গাড়িতে উঠে নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে লাগলো। অন্যদিকে সাগর মাতাল হয়ে পাশের একটা রুমে গেল, যেখানে একটা মেয়েকে অসচেতন অবস্থায় পড়ে আছে। হয়তো তাকে বেশি ড্রাগস দেওয়া হয়েছে, এজন্য অজ্ঞান হয়ে আছে। সাগর ভিলেন হাসি দিয়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। এই আর কত ঘুমাবি, তাড়াতাড়ি ওঠ, আমাদের সাথে একটু মস্তি কর। কি রে, ওঠ। কথাগুলো বলে সাগর মেয়েটাকে লাথি মারল, কিন্তু মেয়েটার কোনো হুঁশ নেই। সাগর একজনকে ডেকে পানি আনতে বলল। সাগরের একজন লোক পানি এনে দিলে সাগর মেয়েটার মুখের উপর সব পানি ঢেলে দিল। তারপর সাগরের ইশারায় লোকটা বেরিয়ে গেল। মেয়েটা সম্পূর্ণ জ্ঞান ফিরে না পেলেও আবছা আবছা তার নড়াচড়া বুঝতে পেল। সাগর মদের বোতল রেখে মেয়েটার সাথে অন্তরঙ্গ কিছু মুহূর্ত কাটানোর জন্য উঠে পড়ে লাগলো। মেয়েটার সাথে কি হচ্ছে না বুঝলেও একটু নড়াচড়া করতে লাগলো। বেশ কিছু সময় পর মেয়েটা নড়াচড়া আর বোঝা গেল না, হয়তো এই নরপশুর অত্যাচারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সাগর নিজের কাজ শেষ করে মেয়েটার পাশে শুয়ে পড়ল। আজ এই কাজ নতুন না, এর আগেও সাগর অনেক মেয়ের জীবন নিয়ে এইভাবে খেলা করেছে। ভার্সিটি যাকে পছন্দ হোক না কেন, যদি বাগে পায় তো সাগরের লোক তুলে নিয়ে এসে এখানে রেখে দেয়, আর প্রতিনিয়ত সাগর এসে তার চাহিদা মেটায়। এমকে আর এনকে দুজন ফোনে কথা বলছে। এমকে বস, আপনি সেদিন বলেছিলেন যে ওই রাস্তায় আমাদের লোক পাহারা দিতে, তো সিগারেটভাবে আমি সেই কাজটি করেছিলাম। তো একটি কথা জানতে পেরেছি। কি বস? সেই লোকটি ড্রাগস খোঁজার জন্য হন্য হয়ে খুঁজতেছে। কারে করছে জানতে পেরেছো? না, বাস্তবে এটা মনে হচ্ছে যে সে খুব তাড়াতাড়ি সেই লোকটিকে খুঁজে পেয়ে যাবে। এমন কথা শুনে এমকে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাকে সব কিছু কোনো বাধা ছাড়া করতে দাও। আচ্ছা ঠিক আছে বস। আর বস, আজকের যে ড্রাগস ডিল হবে সেই জায়গায় কে যাবে? আজকে না হয় আমি যাচ্ছি, দেখি আমার এলাকায় থেকে কীভাবে ড্রাগস ডিল করে। তাছাড়া আমিও এর মাথা দেখতে চাই। আচ্ছা বস। এমকে আরও সময় কথা বলে কিছু প্ল্যান করে ফোন রেখে দিল। খুব তাড়াতাড়ি এই সকলের বসকে আমি খুঁজে পেয়ে যাব, তখন তাকে নির্মম মৃত্যু দেব আর বুঝিয়ে দেব এই মাফিয়া কিং এমকে কতটা ভয়ঙ্কর হতে পারে খারাপের জন্য। এটা বলে এমকে নিজের রুম থেকে বেরিয়ে বাইক নিয়ে কোথাও চলে গেল। তারপর অন্ধকার এক রাস্তায়, এখানে রাত 10টার পর লোকজনের যাওয়া আসার কোনো নামগন্ধ নেই বললেই চলে। সাগরের লোকগুলো সে রাস্তায় এসে থামল। কিছু সময় অপেক্ষা করার পর পাশ থেকে আরেকটা গাড়ি আসলো। গাড়ি থেকে কয়েকজন লোক নামলো। এটা দেখে সাগরের লোকগুলো নামলো। তোদের আসতে এত লেট হলো কেন? এমনিতেই তুই মালগুলো নিয়েছিস তো? মাল নিয়ে তোদের চিন্তা করতে হবে না, আমার বস কখনো কাউকে ঠকায়নি। তোরা টাকা এনেছিস তো? টাকা নিয়ে চিন্তা করিস না। আচ্ছা, টাকাগুলো দেখা। তুইও মাল দেখা আগে। সাগরের লোকগুলো ব্রিফকেস করে ড্রাগসগুলো দেখালো, আর অপর দিকে লোকগুলো ব্রিফকেস করে টাকা দেখালো। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পরিবর্তন করে নি। লোকটার কথা শুনে তাড়াতাড়ি করে ব্যাগ এক্সচেঞ্জ করে নিল।
তোর বসকে গিয়ে বলিস এরপরে আরও মাল লাগবে। যত লাগবে জানাস, চিন্তা নেই, আমার বসের কাছে হোটেল মাল আছে। রাস্তার চারপাশে খুবই অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশে তারা কথা বলছিল, কিন্তু হঠাৎ করে একটা বড় লাইট এসে তাদের গায়ের উপর লাগলো। আবার তাকিয়ে দেখলো দূরে কেউ মোটরসাইকেল নিয়ে বসে আছে। এই সময় কে এখানে আসতে পারে এটা নিয়ে সবাই ভয় খেয়ে গেল। এই কে রে, আমাদের গায়ের উপর লাইট মারছিস? আমি কে তোরা একটু পরে বুঝতে পেরে যাবি। তার আগে বল, এই খারাপ ব্যবসা তোরা কতদিন ধরে করে আসছিস? কে রে তুই, যে তোকে বলতে বাধ্য আমরা? এখান দিয়ে দিতাসি, চলে যা, না হলে মেরে পুঁতে দেব। লোকের কথা শুনে বাইকের উপর বসে থাকা লোকটা একটু হাসলো। ড্রাগস টাকাগুলো দিয়ে তোরা চলে যা, তাহলে বেঁচে যাবে। একটা কেউ জ্যান্ত রাখবো না। তোর যদি সাহস থাকে তোর সামনে এসে কথা বল, অমন লুকিয়ে কথা বলিস কেন? একজনের এমন কথা শুনে লোকটা হাসলো, তারপর ভাইকে লাইট অফ করে দিল। যারা ডিল করতে এসেছিল হঠাৎ তাদের অনুভব হলো যে তাদের মাঝে অন্য কেউ এসে দাঁড়িয়েছে। সাথে সাথে চোখ উপড়ে করে দেখলো যে এক আগন্তুক, তার গায়ে ভিন্ন রকমের পোশাক, সারা শরীরে ড্রাগ ব্লু কালারের পোশাক, মুখে ড্রাগন মাস্ক। কে রে তুই? এমকে। এমন পরিচয় পেয়ে সবাই ভরকে গেল, কারণ এই মাফিয়া জগতে যারা আছে তাদের মাঝে এমকে যে কতটা ভয়ানক সেটা সবাই জানে। এমকের ভয়ে খারাপ মাফিয়াগুলো কোনো কাজ করতে পারে না শান্তিতে, তবুও রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে তারা কাজগুলো করে। কিন্তু সাগরের লোকগুলো ভাবতে পারেনি যে তারা ধরা খেয়ে যাবে। ভেতরে ভেতরে ভয় পেলে উপরে সাহস দিয়েছে। এমন একটা প্রোডাক্ট এসে নিজেকে এমকে দাবি করলেই আমরা বিশ্বাস করে নেব? হাসলো যে হাসিতে লোকগুলোর গায়ের পশম দাঁড়িয়ে যাবার উপক্রম রইল। আমি বেশি কথা বাড়াতে চাই না, তোরা ড্রাগস আর টাকাগুলো দিয়ে দে, এখান থেকে চলে যা, তাহলে তোদের জানে ছেড়ে দেব, না হলে এই জায়গাটাকে রক্তাক্ত করে দিয়ে যাব। তোর কথায় আমরা ভয় পাই নাকি? আমরা কতজন, আর তুই তো একলা। তাছাড়া এমন পোশাকে সে নিজেকে এমকে দাবি করলে কি আমরা সেটা মেনে নিব? লোকগুলো কথা শুনে এমকের খুব হাসি পেল। নিজের হাসি আটকে রেখে ওদের বলল, আমি কি আসল না নকল একটু পরে টের পাবি। এটা বলে এমকে শীষ বাজাতে লাগলো, যেটা শুনতে খুবই মধুর হলেও এর মাঝে রয়েছে ভয়ঙ্কর কোনো বার্তা। এবার লোকগুলো বুঝে গেল যে তাদের সামনে সত্যি মাফিয়া কিং এমকে দাঁড়িয়ে আছে। তারা সকলেই একে অপরের দিকে তাকিয়ে রইল, কি করবে বুঝতে পারল না। সাগরের লোককে যে হেড ছিল সে সাথে সাথে মাটিতে বসে পড়ল। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। নিজের দলের হিটের এমন অবস্থা দেখে সবাই মাটিতে বসে পড়ল এবং অপর পাশের লোকগুলো বসে মাফ চাইতে লাগলো। কিন্তু এমকে যে কি করবে সেটা তাদের অজানা। তোরা জানিস আমি থাকতে এইসব কাজ করতে দিব না, তাও কেন বারবার করতে আসিস? এবারের মতো মাফ করে দিন, আর কোনো জন্মে এই কাজ করব না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু তাদের নাম বল। আমাদের হেড নেই, আমি হেড। সেটা বললে তো আমি মানব না। আমাকে এতটাই গাধা ভেবেছিস যে আমি বুঝতে পারবো না যে কে লিডার আর কে ছামছা? এখন তাড়াতাড়ি বল, তোদের দুই গ্রুপের দুই লিডারের নাম কি? দুই গ্রুপের একে অপরের দিকে তাকিয়েই রইল। তার কি বলবে বুঝতে পারল না। এখানে না বললে তো এমকে মেরে ফেলবে, এখান থেকে বলে বেঁচে ফিরলে তাদের বস তাদেরকে মেরে ফেলবে। কি করবে তারা বুঝতে পারল না। তখনই কারো চিৎকার শুনতে পারল। সাথে সাথে দুজন পেছনে তাকিয়ে দেখল যে তাদের লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। দুজন সামনে তাকিয়ে বুঝে গেল যে এমকে লোক আশেপাশে আছে এবং লোকদের মারছে। প্লিজ ভাই, আমাদের মারবেন না, আমরা তো ছোটোখাটো চামচা, আমাদের মেরে আপনার হাত গন্ধ করে কি লাভ? বুদ্ধিমানের কথা বলছিস, তাহলে বলে দাও তোদের বসের নাম কি? আমরা যদি বসের না বলি তাহলে বস আমাদের মেরে ফেলবে। আর তোরা যদি তোদের বসের নাম না বলিস তাহলে আমি তোদের নির্মম মৃত্যু দেব। সেটা থেকে কুকুর শিয়ালও তোদের খেতে আসতে ভয় করবে। দুজন করুণ অবস্থায় তাকিয়ে রইল। কি করবে তারা বুঝতে পারল না। ভাই, আপনি টাকা আর ড্রাগসগুলো নিয়ে যান, তবু আমাদের ছেড়ে দিন। এটা বলে দুজন টাকাগুলো এমকের পায়ের কাছে ফেলে দিল। টাকাগুলো তো আমি নিয়ে যাবই, সাথে তোদের জানটাও, যদি তোরা তোদের বসের নাম না বলিস।
এমকে রেগে গিয়ে অনেক জোরে কথা বলল, যা শুনে দুজনই ভয় কাঁদতে লাগলো। বন্ধু বের করে দুজনের দিকে তাক করলো। বলছি ভাই, বলছি আমাদের বসের নাম বলছি, তবুও আপনি আমাদের মারবেন না। মারবো না যদি তাড়াতাড়ি তোদের বসের নাম বলিস। আচ্ছা ঠিক আছে, বলছি। আমাদের বসের নাম হলো রিকি। মন্ত্রীর ছেলে রিকি? জি। তোর বসের নাম কি, তাড়াতাড়ি বল। আমাদের বসের নাম সাগর। কোন সাগর? ভার্সিটিতে সভাপতি সে নাকি? হুম। দুজনের বসের নাম জানতে পেরে হেমকে মুচকি হাসলো। সেটা তার মাস্কের আড়ালেই রয়ে গেল। এই দুটোকে তুলে নিয়ে গিয়ে আমার গোদামে রাখ, আর টর্চার করতে থাক যেন ওর বসের প্রকৃতি মুখ দিয়ে বড় করে বলে দেয়। এই কথা শুনে দুজন মাটিতে লুটিয়ে পড়ল। তারা দুজন জানে যে এমকের ভরসা কতটা ভয়ানক। ভাই, আমাদের টর্চার করতে হবে না, আমরা এমনি এমনি বলে দিব। এমকে তাদের কোনো কথা না শুনে নিজের বাইকের কাছে চলে গেল। এমকে একটা কিছু মনে করে আবার ঘুরে এসে লাইটার দিয়ে দুইটা গাড়িতে আগুন ধরিয়ে দিল। পরে একটু দূরে গিয়ে দাঁড়ালো। একটু সময় বাদে গাড়ি দুটো বুম করে ব্লাস্ট করলো। এটা দেখে মুচকি হেসে নিজের বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। সাগর আর রিকি একে অপরের উপর রেগে আছে, কারণ একটাই, তারা মনে করছে যে একে অপরকে তারা ঠকিয়ে যায়, মানে রেডি মনে করেছে যে সাগর তাকে ঠকিয়েছে, আর সাগর মনে করেছে যে রিকি তাকে ঠকিয়েছে। তারা আসল ঘটনা এখনও জানে না যে তাদের মেরেছে অন্য কেউ। সাগর রেগে গিয়ে রিকিকে ফোন দিল। রিকি, তুই কিন্তু কাজটা ভালো করিসনি। তুইও তো কাজটা ভালো করিসনি। তুই আমার লোকদের মেরে নিজেরা মরে যাওয়ার নাটক করছিস, এটা কিন্তু একদম ভালো করিসনি। আরে তুই তো আমাদের লোককে মেরে নিজের লোকেদের মেয়ে মরে যাওয়ার নাটক করেছিস। টাকা আর দুইটা নিয়ে যে আত্মসাৎ করার চেষ্টা করেছিস। এটা তো আমি বলতে পারি যে তুই এটা করেছিস। আমি কেন করব? এতদিন তোর সাথে বিজনেস করছি, এতদিন ডিল করছি, কখনো কি কোনো সময় এমন হয়েছে? এবার তো ট্রাক্সের পরিমাণ অনেক বেশি ছিল, আর টাকাটা অনেক বেশি, হয়তো তুই টাকা ট্রাক থেকে পাল্টে খেয়েছিস। এই কথাটা তো আমিও বলতে পারি যে তুই এমন করেছিস। দেখ সাগর, নিজেদের মাঝে ঝামেলা না করে সত্যি ঘটনা খুঁজে বের করার চেষ্টা কর। ঠিক আছে, তাহলে তুই আজ রাতে আমার সাথে বাড়ি দেখা কর। আচ্ছা। দুজন নিজেদের মাঝে কথা বলে ফোন কেটে দিল। তারপর বৃষ্টি, আজ থেকে আমাদের মিশন পুরোপুরি শুরু। ওপর থেকে অর্ডার আসছে, মিশনটি খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাকে কি করতে হবে? তোমাকে তেমন কিছুই করতে হবে না, কিন্তু তার পাশে খুব ভালোভাবে নজর রাখো ভার্সিটিতে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, স্যারদের উপর এবং সেই সভাপতির উপর নজর রাখো। আমি একলা কিভাবে? তুমি একলা নাও, আরও অনেকেই আছে। আমার মতো অনেকেই আছে। সেটা আমার তো অজানা থাক। মুখ না ভাঙিয়ে এখন ক্লাসে যাও। কেন, তুমি যাবে না? তুমি যাও, আমি পড়ে আসছি। না হলে দুজনকে একসাথে দেখলে আমার বন্ধুরা তো আমাকে বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পারছি। বৃষ্টির মুখ টিপে হেসে বলল। মাহিম কিছু সময় বৃষ্টির হাসির দিকে তাকিয়ে রইল। বৃষ্টি যখন তার দিকে তাকিয়ে রয়েছে, তার নিজের মুচকি হাসা বন্ধ করে দিল। তারপর মাহিম অন্যদিকে তাকিয়ে পড়ল। আচ্ছা তুমি যাও, আমিও একটু পরে আসছি। বৃষ্টি চলে গেল। মাহিম কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে মাথায় চুলে হাত বুলিয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখল যে তার চার বন্ধু কিছুটা দূরে দাঁড়িয়ে হাসে। মাহিম বুঝে গেল তারা কিছু না কিছু দেখেছে, তাই হাঁটতে হাঁটতে তাদের কাছে এগিয়ে গেল। কি রে, হাসছিস কেন? তুই যে তলে তলে টেম্পো চালাস, এটা তো আগে বলিসনি। কিসের কথা বলছিস? মাহিম, তুই কেমনভাবে কথা বলছিস যে মনে হচ্ছে তুই ফিডার দুধ খাস। সত্যি আমি বুঝতে পারিনি। ওই মেয়েটির সাথে তোর এত কথা কিসে? আরে বলিস না, ওই মেয়েটি সেদিনকে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল তার ক্লাস কোথায়। পরে নাকি আমাকে দেখেছে আমি তার ক্লাসে পড়ি, এই আর কি, মানে আমরা একসাথে পড়ি। হ্যাঁ ভাই, ছোটবেলায় খেয়েছিলাম সুজি, তাই তোদের বিষয়ে একটু হলেও বুঝি। দেখ নাফিস, ডায়লগ মারা কম কর। মাহিম ও তার বন্ধুরা একটা ক্লাসের ভেতর প্রবেশ করলো। মাহিম মেয়েদের দিকে তাকিয়ে দেখলো যে বৃষ্টি এখন আসেনি। ভাবলে হয়তো অন্য কোথাও গেছে, তাই লেট হচ্ছে। অন্যদিকে একজন ব্যক্তিকে বৃষ্টি সন্দেহ করে, এ যেন তার পেছনে নিতে থাকে। বৃষ্টির ক্লাসে না গিয়ে সেই লোকটার পিছু করতে করতে ভার্সিটির একেবারে কোনায় চলে আসলো।
লোকটা চারপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। চারপাশে ফাঁকা পেয়ে লোকটা সেই রুমের মধ্যে প্রবেশ করলো। বৃষ্টির সন্দেহ আরও গভীর হলো, তাই মাহিমকে কয়েকবার ফোন দিল, কিন্তু প্রতিবারই মাহিমের ফোন বেজে কেটে যাচ্ছিল। দূর, ফোন রেখে কোথায় যে যায় তাই বুঝি না। গুরুত্বপূর্ণ সময় ফোন দিয়ে তাকে পাওয়া যায় না। তারপর বৃষ্টি কিছু একটা ভেবে মাহিমকে মেসেজ করলো, কারণ বৃষ্টি ভাবলো হয়তো মাহিম এখন ক্লাসে আছে এজন্য। হঠাৎ কেউ একজন এসে বৃষ্টির মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলো। বৃষ্টির পেছনে ঘুরে যাবার আগে এসে মাটিতে ঢলে পড়ল। যে লোকটি মেরেছে সে হলো ভার্সিটির একটা ছাত্র, নাম তার নিলয়। নিলয় চারপাশে তাকিয়ে দেখলো যে কেউ নেই, তাই তখন বৃষ্টিকে কোলে নিয়ে রুমের দরজার সামনে চলে আসলো। দুবার টোকা দেওয়ার পর ভেতর থেকে দরজা খুলে দিল। নিলয় বৃষ্টিকে নিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। এই মেয়েটাকে? শামীম জিজ্ঞেস করলো। আর বলিস না ভাই, আমি এখানে আসার সময় দেখছি এই মেয়েটা রুমের বাইরে দাঁড়িয়ে কাকে যেন ফোন দিচ্ছে। আমার মনে হলো যে মেয়েটি তুই একটু আগে ঢুকেছিস তখন দেখে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, মেয়েটিকে পাশের রুমে রেখে আয়, ভাইয়া আসলে তারপর দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। শামীমের কথা শুনে নিলয় বৃষ্টিকে পাশের রুমে রেখে আসলো এবং হাতে ড্রাগ পুশ করে দিল, যাতে বৃষ্টি সহজে জ্ঞান না ফেরে। মাহিম ক্লাস শেষ করে বেরিয়ে এসে নিজের পকেটে হাত দিলে ফোন বের করার জন্য, কারণ সারাটা দিন বৃষ্টি আসেনি, তাই ভাবলো বৃষ্টিকে ফোন দেবে। কিন্তু মাহিম পকেটে হাত দিয়ে দেখলো যে ফোনটা নেই। শিট, এখন বাসায় ফেলে রেখে চলে এসেছি। কিরে, কার সাথে কথা বলিস এমন? আরে বলিস না, আজকেও ফোন বাসায় রেখে এসেছি। কোনো দরকার নাকি? না। প্রচণ্ড গরম, দাঁড়িয়ে না থেকে বাসে যাওয়া যায়। মাহিম ও তার বন্ধুরা ভার্সিটির থেকে বেরিয়ে যে যার বাসায় চলে গেল। তারপর মাহিম বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিজের ফোনটা হাতে নিল। তখনই দেখলো যে কয়েকবার বৃষ্টির কল, একটা মেসেজও আছে। মাহিম মেসেজ ওপেন করে দেখলো যে বৃষ্টি গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছে। তার সাথে সাথে বৃষ্টিকে মাহিম কিছু একটা ভাবে, কিন্তু প্রতিবারই বৃষ্টি বন্ধ পেল। মাহিমের মাথায় এবার টেনশন ঢুকে গেল, কারণ বৃষ্টির ফোন বন্ধ। মাহিম অনেকবার ট্রাই করলো, কিন্তু ব্যর্থ হলো। সাথে সাথে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপে বেশ কিছু সময় ঘাটাঘাটি করার পর মাহিম বৃষ্টির শেষ লোকেশন খুঁজে বের করার চেষ্টা করলো। কিছু সময় পর সেটা সফল হলো। বৃষ্টির শেষ লোকেশন ভার্সিটির ক্যাম্পাসেই দেখায়। বৃষ্টি এখন পর্যন্ত ভার্সিটিতে কী করছে? ভার্সিটি তো অনেক আগে ছুটি হয়েছে, নাকি কোনো দরকারের কাজে এখনও সেখানে রয়ে গেছে? তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে দেখে বেরিয়ে গেল। কিরে মাহিম, কেবল আসি, এখন আবার কোথায় যাচ্ছিস? আম্মু একটা দরকারি কাজ আছে, তাই এখন আমাকে বাইরে যেতে হবে। দুপুরে খাওয়ার খেয়ে যা। না আম্মু, আমাকে এখনই যেতে হবে। এটা বলে মাহিম বাড়ি থেকে বেরিয়ে গেল। ভার্সিটিতে আসলো। বৃষ্টির ফোন যেখানে ছিল সেখানে চলে আসলো। ফোনটা হাতে তুলে নিল। ফোনটা বন্ধ হয়ে আছে, তাই সেটা খুলল। চারপাশে খুব ভালোভাবে নজর দিল, কিন্তু সন্দেহজনক কিছুই তার চোখে বাঁধল না। কিছু সময় এদিক ওদিক ঘোরাঘুরি করে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। তারপর মাহিম বাড়িতে এসে বৃষ্টির ফোন চার্জে দিল এবং নেট কানেক্ট করেছে কোনো একটা কারণে। সাথে সাথে মাহিমের ফোন টুং করে শব্দ হলো। বৃষ্টির ফোন রেখে দিয়ে নিজের ফোনটা ওপেন করলো, সাথে সাথে একটা ভিডিও শো করলো। মাহিম ভিডিওটাতে দেখলো যে বৃষ্টির একটা রুমের দৃশ্য ভিডিও করছে, যেখানে একটা লোক ভেতরে প্রবেশ করছে। এটা তো শামীম, ওখানে কি করছে? এই রুমের মাঝে হয়তো বৃষ্টি আছে আর তার কোনো বিপদ হয়েছে। মাহিম তাড়াতাড়ি ফোনটা রেখে নিজের টিমদের ফোন করলো। হ্যালো তানভীর, তুমি আর বাকিদের নিয়ে তাড়াতাড়ি আমার ভার্সিটির সামনে চলে এসো, আমি সেখানে আছি। ঠিক আছে স্যার। মাহিম ফোন রেখে দিয়ে আবার তাড়াতাড়ি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। এখন প্রায় সন্ধ্যা। তানভীরও কয়েকজন মেম্বার ভার্সিটির সামনে এসে গাড়িতে বসে আছে। কিছু সময় বাদে সেখানে মাহিম উপস্থিত হলো। মাহিমকে দেখার সাথে সাথে সবাই সেলুট দিল। স্যার, হঠাৎ আবার এখানে ডাকলেন কেন? কোনো জরুরি কাজ আছে নাকি? হ্যাঁ, আমাদের টিম মেম্বার বৃষ্টি খুব বিপদে আছে। কি বলেন স্যার? আমি ঠিকই বলছি, তাড়াতাড়ি আমার সাথে এসো। মাহিম ও তার টিম মেম্বাররা ভার্সিটির ভেতর প্রবেশ করলো। ভাগ্য ভালো যে সেখানে কোনো দারোয়ান ছিল না, তাই অনায়াসে প্রবেশ করেছে। সে রুমের কাছে গেল, তার পাশে ভালো করে নজর দিয়ে দরজায় টোকা দিতে লাগলো। ভাই, কে যেন বাইরে দরজায় কড়া দিচ্ছে। দরজা খোলার দরকার নেই, কারণ আমাদের লোক হলে তারা জানতো যে 2 বার টোকা দেওয়ার বেশি দিলে দরজা কেউই খুলবে না। কিন্তু বস, তারা তো টোকা দিয়েই যাচ্ছে, কি করব এখন? চুপ করে বসে থাক। শামীম বলল।
অন্যদিকে মাহিম বুঝতে পারছে না যে ভেতরে যদি কেউ থেকে থাকে তাহলে দরজা খুলছে না কেন। স্যার কেউ তো নেই মনে হচ্ছে, ভিতরে হলে এতক্ষণ দরজা খুলে ফেলতো। সাফি, খারাপ কাজ যারা করে তারা কখনো অন্যকে জানিয়ে করে না। নিশ্চয়ই এর মাঝে ভাবনা আছে। তুমি দরজা ভাঙার চেষ্টা করো। ওকে। তানভীর মাহিমের সাথ মিলে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। ভাই গিয়ে দরজা খুলে দেখি যে কারা এসেছে। আমরা তো অনেকেই আছি, দরজা না খুললে তারা তো দরজা ভেঙে ফেলবে। আচ্ছা ঠিক আছে, যা। একজন এসে আস্তে করে দরজা খুলে দিল আর সাথে সাথে মাহিম, তানভীর আর সাফি ভেতরে এসে পড়ে গেল, কারণ তারা দরজাতে ধাক্কা দিচ্ছিল। কে তোরা, আর এখানে কি করছিস? শামীম জিজ্ঞেস করলো। মাহিম বাকি দুজন উঠে দাঁড়ালো আর বাইরে থেকে নীলা জুথি প্রবেশ করলো। তারা দুজন শামীমের দিকে বন্দুক তাক করে আছে। বাকিটা চারপাশে তাকিয়ে দেখলো যেখানে ড্রাগসের কোনো অভাব নেই। তার মানে শামীম, তুই এই ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা করিস আর এখান থেকে সব কিছু চালান করিস? সেটা বলতে বাধ্য নই। তুই কেন এখানে এসেছিস? আমি কেন এসেছি একটু পরে বুঝতে পারবি। আগে বল বৃষ্টি কোথায়? কি বৃষ্টি? আমরা কোনো বৃষ্টি নামের মেয়েকে চিনি না। ভালোভাবে বলছি এখান থেকে চলে যা, না হলে তোদেরকেও মেরে গুম করে দিব। নীলার কথা শুনে মাহিম হাসলো। মাহিমের ইশারা পাওয়া মাত্র তার বন্দুক বের করলো। আমি জানি বৃষ্টি এখানেই আছে, তাই তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে আয়। আমরা তাকে নিয়ে চলে যাচ্ছি। তোরা যা ইচ্ছা কর, আমাদের মাথা ব্যথা নেই। তোদের আমি ছেড়ে দিয়ে কিভাবে? কারণ তোরা যে আমার বিজনেস সম্পর্কে সবই জেনে গেছিস। তুই যেটা করছিস একটু ভালো না, কিন্তু এর জন্য তোমাকে পস্তাতে হবে। এটা আমি বুঝবো, তোরা না বুঝলেও চলবে। নীলা আর জ্যোতি, তোমরা দুজন পাশের রুমে গিয়ে দেখো বৃষ্টি আছে নাকি। ঠিক আছে স্যার। ওরা দুজন বৃষ্টিকে খোঁজার জন্য পাশের রুমে চলে গেল। হঠাৎ গুলি চালালে শুরু করে দিল। লিডারকে দেখে বাকি লোকগুলো গুলি চালানো শুরু করলো। মাহিম, তানভীর আর সাফি তাড়াতাড়ি করে পিলারের আরেকজনকে পড়ল এবং তারা গুলি চালানো শুরু করলো। মাহিম ও তার টিম মেম্বার স্পেশাল ফোর্স, তাই তাদের গুলি চালানোর ধরন আলাদা। খুব নিখুঁতভাবে শামীমের টিম মেম্বারদের আহত করে চলেছে। মাহিম, শামীম আর নীলয়ের হাতে গুলি করল, সাথে সাথে তাদের হাত থেকে বন্দুক পড়ে গেল। মাহিম ও বাকি দুজন বেরিয়ে আসলো। মাহিম শামীম আর নীলয়ের কাছে এগিয়ে গেল। ভালোই ভালোই বৃষ্টিকে দিয়ে দিলে তোদের এইসব এত জামালা হতো না। এখন বুঝ মাহিম কি জিনিস। শাফি, এই দুটোকে আমাদের গাড়িতে তুলো। ঠিক আছে স্যার। তানভীর, তুমি এখান থেকে অর্ধেক ড্রাগস নিয়ে বড়ে আমাদের সাথে নিয়ে চলো, কারণ এত মেয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। ওকে। মাহিম কিছু একটা চিন্তা করে শামীম ও নীলার বন্দুক নিয়ে তাদের লোকদেরকে মেরে দিল। স্যার বৃষ্টি এখানে আছে। মাহিম পাশের রুমে গেল, গিয়ে দেখলো যে বৃষ্টি অসচেতন অবস্থায় আছে। মাহিম গিয়ে বৃষ্টিকে কয়েকবার ডাকলো, কিন্তু বৃষ্টির ছাড়া কিছুই বলল না। নীলা, আমার মনে হয় বৃষ্টি করা ড্রাগস দিয়েছে। এক কাজ করো, আমি ওকে কোলে করে গাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে, আর যতক্ষণ ওর জ্ঞান না ফিরে ততক্ষণ তোমরা ওর সাথে থাকবে। স্যার আপনি কোলে নেবেন? কেন, কোনো সমস্যা? না স্যার। মাহিম বৃষ্টিকে কোলে তুলে নিল, তারপর বাইরে আসলো। এসে দেখলো সাথে ওদের দুজনকে অজ্ঞান করে গাড়িতে তুলেছে আর তানভীর ড্রাগস নিয়ে গাড়িতে রেখেছে। সবাই গাড়িতে উঠে ভার্সিটির বাইরে বেরিয়ে আসলো। এদিকে দারোয়ান নিজের রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভার্সিটিতে যে কি হয়ে গেল তা তার ধারণার বাইরে। রিকির একটা আস্তানায় সাগর দিয়ে পৌঁছালো। দুজন নিজেদের মাঝে কথা বলার জন্য একত্রিত হয়েছে। সাগর, তাহলে তুই এসেছিস, ভাবলাম তুই আসবি না। রিকি, তোর সাথে তো বোঝাপড়া করার জন্য আমাকে আসতে হতো। এখন বল, আমার ড্রাগস আর টাকাগুলো কোথায়? এইসব কথা রাখ, এখন একটা জিনিস দেখ। এটা বলে রিকি সাগরকে একটা ড্রাগন মাস্ক বের করে দেখালো। সেটা দেখে সাগর নিজের হাতে নিল। এইটা দেখে কি করব আমি? এইটা তো শুধু সাধারণ একটা ড্রাগন মাস্ক। ওটা ভালো করে দেখ, সাগর কিছু লেখা আছে। সাগর ভালো করে লক্ষ্য করে দেখলো যে ড্রাগন মাস্কের উপর সুন্দর করে এমকে লেখা। হ্যাঁ, এর উপরে তো এমকে লেখা আছে, তো আমি কি করব? তুই কি এখনো বুঝতে পারছিস না এই এমকে লেখার মানে? সাগর কিছু সময় ভাবার পর হঠাৎ সেই রিকির দিকে তাকালো। মাফিয়া কিং এমকে, এইটা তো তার মাস্ক। তুই পেলি কোথায়? আমাদের লোকজন আর গাড়ি যেখানে পড়েছিল তার পাশেই ড্রাগন মাস্কটি আমি পেয়েছি। তার মানে এই সব কিছু মাফিয়া কিং এমকে করেছে? আমারও সেটাই মনে হচ্ছে।
অযথা আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করছি। তার কথা বলছিল তখনই সাগরের একটা কল আসলো। সাগর কল রিসিভ করে কানে নিল। অপর পাশ থেকে এমন কিছু শুনলো যেটা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো। ফোন কেটে দিয়ে রিকিকে বলল, রিকি, আমার এখন যেতে হবে, তোর সাথে পরে কথা বলবো। কিন্তু কেন? পরে বলবো না, এখন একটা ঝামেলায় পড়ে গেছি, তোর সাথে পরে কথা বলছি। এটা বলে সাগর রিকির আস্তানা থেকে বেরিয়ে আসলো। তারপর এখন রাত 12টা বাজে। এই সময় ভার্সিটির আশেপাশের লোক নেই বললেই চলে। সাগর দ্রুত গাড়ি নিয়ে ভার্সিটির সামনে চলে আসলো, কারণ তখন দারোয়ান সাগরের ভাই শামীম আর তার লোকদের কথাই বলছিল। সাগর গাড়ি থামিয়ে তাড়াতাড়ি নামলো। সাথে সাথে সেখানে দারোয়ান উপস্থিত হলো। ভাই, আপনি আসছেন? ওখানে যে সর্বনাশ হয়ে গেছে। কে বা কারা করলো তুই টের পাসনি? না ভাই। গাধা একটা। সাগর দ্রুত হেঁটে তার সেই রুমের দিকে যেতে লাগলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে তো সাগর খুব অবাক। সাগর ভেতরে গিয়ে দেখলো যে তার পাশে তার লোকজন মরে পড়ে আছে, আর তার ড্রাগসের পরিমাণও খুব কম। আমি তো একটু আগেই শামীমের সাথে কথা বললাম, তখন তো সবকিছু ঠিক ছিল। এই খানিক সময়ের মাঝে কি হয়ে গেল? আমি জানি না বস, একটু আগে ঘুরে গিয়েছি, তখন আমি এসব দেখিনি। সাগর রেগে তেড়ে গিয়ে দারোয়ানের কাছে চলে আসলো এবং গলা টিপ দিয়ে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। তোকে কেন মাসে মাসে এত টাকা দেই? এমনি এমনি দেই নাকি শুয়োরে বাচ্চা? যখন এই ঘটনা ঘটেছিল তুই কোথায় ছিলি? মরতে গেছিলি নাকি? বস, আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে মরে যাব তো। দারোয়ান খুব কষ্ট করে বলল, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, এত জোরে চেপে ধরেছে সাগর। জানিস আমার কত টাকা লস হয়েছে? আবার আমার প্রাণের ভাই শামীমকেও পাচ্ছি না। জানি না যারা এখানে এসেছিল কি অবস্থা করেছে। ভাই, আগে আমাকে ছাড়েন, তারপর আপনার সাথে কথা বলছি। এবার সাগর দারোয়ানকে ছেড়ে দিল। ভাই, আপনি এত চিন্তা করছেন কেন? আপনার এই রুমের সিসিটিভির ফুটেজ দেখলে তো হয়ে যায়। এত সময় একটা ভালো কাজ করেছিস। কাজের কাজ তো তুই কিছুই করিসনি। যখনই তোরে লাগবে তুই গিয়ে ঘুমাস, না হয় বাথরুমে পড়ে থাকিস। ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিন। সাগর কিছু না বলে একটা রুমের ভেতর প্রবেশ করলো, যেখানে কয়েকটা কম্পিউটার রাখা। কম্পিউটারে বসে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত কিছুই পাচ্ছিল না। দুপুরের একটা ভিডিওতে দেখলো যে একটা মেয়ে রুমের সামনে দাঁড়িয়েছিল, আর নিলয় তাকে মাথায় আঘাত করে রুমের ভেতর নিয়ে আসছিল। ওই শালা রাদওয়ান, ওই পাশের রুমে গিয়ে দেখ তো কোনো মেয়ে আছে নাকি। আচ্ছা বস। দারোয়ান গিয়ে পাশের রুমে দেখলো সেখানে কোনো মেয়ে নেই। ঘুরে এসে সাগরকে জানিয়ে দিল যে এই রুমে কোনো মেয়ে নেই। সন্ধ্যার সময় কার একটা ভিডিও চালু করলো, তখন দেখতে পারলো যে দরজার বাইরে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো প্রবেশ করার পর কিছু সময় বাদে কোনো একটা জিনিস নিয়ে নিলয় আর শামীমের সাথে ঝামেলা হয়। পরে তাদের মাঝে গোলাগুলি হয়। তারপর শামীম নিলয়কে আঘাত করে। একটা ছেলে নিয়ে যায় এবং অন্য একটা ছেলে সব লোককে মারে, আর একটা ছেলে তার গ্লাস নিয়ে যাবে। পরে একটা ছেলে নিলয় নিয়ে আসা মেয়েটাকে নিয়ে চলে যায়। এত কিছু হয়ে গেল আর তুই গাধা টের পেলি না? আমি বুঝতে পারিনি যে এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে যাবে। তোর মতো আর গাধার কাছে রাখাই আমার লস। তাড়াতাড়ি এই ছেলেগুলোকে খুঁজে বের করার চেষ্টা কর। বুঝতে হবে না বস, এর মধ্যে একটা ছেলেকে আমি চিনি, অজ্ঞান করা মেয়েটাকেও আমি চিনি। কিভাবে চিনিস? তারা কি এই ভার্সিটিতে পড়ে? হ্যাঁ, আরো 2 দিন আগে এই ছেলে আর মেয়েটাকে গেটের সামনে কথা বলতে দেখেছিলাম। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে, কাল এদের দুজনকে দেখলে আমাকে জানাস। আচ্ছা বস। আমার সাথে ঝামেলা করার ফল ওদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। কত বড় সাহস এই সাগরের সাথে ঝামেলায় জড়ায়। ওইটা বলতে বলতে সাগর সেই রুম থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে চলে আসলো। আমি কিছু লোক পাঠিয়ে দিচ্ছি, তুই খুব সাবধানে ঘরের মেঝে পরিষ্কার করে ফেল, আর লাশগুলোকে তিতাস নদীতে ফেলে দিয়ে আয়। ঠিক আছে বস। সাগর চলে গেল সেখান থেকে, আর দারোয়ান সেই রুমে চলে গেল। তারপর সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতে পেল সে অন্য রুমে শুয়ে আছে এবং তার মাথা খুব ভারী ভারী লাগছে, তাই মাথা ধরে বসে আছে। কিছু সময় পর সেই রুমে নীলা প্রবেশ করলো। নীলা,
তুমি এখানে আর আমি বা কোথায়? বৃষ্টি, তুমি এখন আমার বাসায় আছো। এখানে কিভাবে আসলাম? তোমার কিছুই মনে পড়ছে না? শুধু এইটুকু মনে আছে, আমি এই রুমের বাইরে ছিলাম, হঠাৎ কেউ একজন আমার মাথায় বাড়ি মারে, তখনই আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। হ্যাঁ, তারপর মাহিম স্যার কোনোভাবেই তোমার খোঁজ পায়। তারপর আমাদের সকল টিম মেম্বারদের ডাকে এবং ভার্সিটির সেই রুমে যাই আমরা, সেখানে তুমি ছিলে। সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি হয়, দুজনকে স্যার ধরে নিয়ে আসে আর বাকি সবাইকে মেরে দেয়। ওখানে অনেক ড্রাগ ছিল যেগুলো অর্ধেক স্যার নিয়ে এসেছে। আমাকে কি ড্রাগস দেওয়া হয়েছিল যে আমার মাথা ভারী ভারী লাগছে? তোমাকে ড্রাগস দেওয়া হয়েছিল। ও, এখন তোমার কেমন লাগছে? একটু ভালো লাগছে, কিন্তু আমার কফি খাওয়ার দরকার, কারণ মাথাটা খুব ভারী হয়ে আছে। এই নাও, তোমার জন্য আমি কফি বানিয়ে নিয়ে এসেছি। বৃষ্টি কফি খেতে লাগলো আর নীলা মুচকি হাসতে লাগলো। নীলা, তুমি হাসছো কেন? তোমাকে তো আসল ঘটনাই বলিনি। আসল ঘটনা মানে? তুমি জানো মাহিম স্যার তোমাকে নিজেই কোলে করে নিয়ে এসেছে, গাড়িতে বসিয়েছে আর গাড়ি থেকে নামিয়ে আমাদের বাসায় রেখে গেছে। কি বলো তুমি? তোমরা থাকতে স্যার কেন করে নিল? বৃষ্টির লজ্জা পেয়ে বলল, থাক থাক, এত লজ্জা পেতে হবে না। আমাদের মধ্যে যে কিছু চলছে আমরা ঠিকই বুঝতে পারি। নীলা, তুমি ভুল বুঝতেছো, আমাদের মাঝে কিচ্ছু নেই। সেটা তো জানি না, আমরা তো স্যারকে বলেছিলাম যে আমি আর জ্যোতি মিলে তোমাকে ধরে নিয়ে গাড়িতে বসতে, কিন্তু স্যার আমাদের না করে দিয়ে নিজে কোলে করে নিয়ে এসে বসিয়েছে। ও আচ্ছা, আমার ফোনটা কোথায় দেখছি না যে? ওটা তোমার স্যারের কাছে। আচ্ছা, তাহলে তোমার মোবাইলটা দাও, আমি আমার বাড়িতে একটু ফোন করি, না হলে অনেক চিন্তা করবে। কোনো চিন্তা করবে না, কারণ মাহিম স্যার কাল রাতে জানিয়ে দিয়েছে যে তুমি আমাদের বাসায়। ও আচ্ছা। আচ্ছা তুমি বসো, আমি নিচে গিয়ে আমার আম্মুর সাথে একটু রান্নায় হেল্প করি। তুমি তত সময় কবে শেষ করে ফ্রেশ হয়ে নিচে আসো। আচ্ছা ঠিক আছে। নীলা রুম থেকে বেরিয়ে গেল আর বৃষ্টি কফি খেতে লাগলো। পারদ করে নেওয়ার কথা ভাবতেই লজ্জা লাগছে। ইস, মাহিম স্যার কীভাবে পারলো ওদের সামনে আমাকে কোলে তুলে নিতে? এখন আমি স্যারের সামনে যাব কিভাবে? আমার তো এখনই কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। বৃষ্টি এসব ভাবতে ভাবতে কফি শেষ করে ফেললো। তারপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল, কিন্তু দারোয়ান এখনও সেই দুজন মাহিমকে আর বৃষ্টিকে দেখতে পেল না। এজন্য সাগর আজ নিজ থেকে ভার্সিটিতে এসেছে। সাগরকে দেখে বেশিরভাগ মেয়েরাই অনেক দূরে দূরে থাকছে, কারণ সাগরের চরিত্র সম্পর্কে সবাই অবগত যে সে একটা প্লে বয়। সাগর নিজের রুমে গিয়ে দারোয়ানকে ফোন করলো। তাড়াতাড়ি আমার রুমে আয়, তোর সাথে কথা আছে। ঠিক আছে বস। দারোয়ান ফোন রেখে সাগরের রুমে চলে আসলো। ওদের দুজনকে পেয়েছিস? বস এখনো তো পাইনি। তুই ভালো করে নজর রেখেছিলি তো, নাকি আবার এদিক ওদিক দৌড়ে বেরিয়েছিস? আর না বস, এবার যদি এমন করি আর তাদের যদি না পাই, আপনি কি আর আমাকে আস্ত রাখবেন? এই ভয়ে আমি সারাক্ষণ গেটের পাশে দাঁড়িয়ে আছি। ভালো করেছিস। আর দরকার হলে কম্পিউটার থেকে ছবি বের করে রুমে রুমে গিয়ে খোঁজ কর। আমার যে করে হোক ওই দুটো ছেলেকে লাগবে। আমরা ওদের খোঁজ করছি, সেই বয়তে যদি ভার্সিটিতে না আসে তখন? ঠিক বলেছিস তুই। আচ্ছা এখন তুই গেটের সামনে যা, আমি এদিকে দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। দারোয়ান বেরিয়ে গেলে সাগর কাউকে ফোন দিল। হ্যালো আসিফ, তুই আর তোর কয়েকজন ছেলেপিলে নিয়ে আমার ভার্সিটিতে চলে আয়, তোদের সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি অপেক্ষা করেন, আমি 10 মিনিট পরেই আসছি। 20 মিনিট পর আসিফ ও তার সাথে কিছু লোক নিয়ে ভিপি রুম মানে সাগরের রুমে প্রবেশ করলো। আমাদের কেন ডেকেছিলেন? ভার্সিটির থেকে দুজনকে খুঁজে বের করতে হবে, ওদের দুজনকে আমার খুব প্রয়োজন। ঠিক আছে বস, কিন্তু কাদের? তোর ফোনে দুজনের ছবি পাঠিয়ে দিচ্ছি, তোরা সবাই মিলে খুঁজে বের কর। কিন্তু হ্যাঁ, কেউ যেন বুঝতে না পারে যে তুই তাদের খুঁজছিস, আর তাদের পেলেই আমাকে জানাবি সাথে সাথে। আচ্ছা ঠিক আছে। সাগর মাহিম আর বৃষ্টির ছবি ওদের ফোনে পাঠিয়ে দিল। আসিফ ছবিগুলো দেখে নিজের দলের অন্যান্য সদস্যদের ফোনে পাঠিয়ে দিল। তারপর 2 দিন পর মাহিম, বৃষ্টি আর তার অন্যান্য মেম্বাররা একসাথে বের হয়েছে। স্যার আজ আমরা কোথায় যাচ্ছি? শামীম আর নীলকে যেখানে ডেকেছি আমরা সেখানে যাচ্ছি। ও। মাহিম বৃষ্টির দিকে তাকিয়ে দেখলো যে সে অন্যদিকে তাকিয়ে আছে।
কিছু সময় বাদে মাহিম তার আস্তানায় চলে আসলো, যেখানে শামীম আর নিলয়কে রাখা হয়েছে। আজ 2 দিন যাবৎ নিলয় আর শামীমকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, তাদের খেতে দেয়নি। কিরে কেমন আছিস তোরা? শালা, আজ 2 দিন ধরে না খাইয়ে রেখেছিস, আবার বলছিস কেমন আছিস? স্যার, ওদের আপনি খেতে দেননি? আরে তোদের কি খেতে দেব? তোদের তো ড্রাগস খেতে দিয়েছি। কেন, ওটা খেয়ে পেট ভরেনি? ওটা কি পেট ভরার জিনিস? ওটা তো নেশা করার জিনিস। তাহলে তোরা নেশা করে থাক, কারণ তোদের জন্য সমাজে ছাত্রছাত্রীরা যারা পড়ালেখা করবে তোদের জন্য তারা নষ্ট হয়ে যাচ্ছে। তোরা ছাত্রছাত্রীদের মাঝে ড্রাগস বিলিয়ে দিচ্ছিস। ওটা তো আমাদের ব্যবসা। ব্যবসা তোদের গুলি মারি আমি। এখন তাড়াতাড়ি বল, তোদের লিডার কে আছে? আমাদের কোনো লিডার নেই, আমরা হেড। না না, সেটা বললে তো হবে না, তাড়াতাড়ি বলবি নাকি মার খাবি? তোরা যদি বলিস তাহলে তোদের যেতে দেব, আর যদি না বলিস তাহলে এমন শাস্তি দেব যে তোদের আত্মা সহ কেঁপে উঠবে। আমরা কেউ কিছু বলবো না, তুই যা করার করে নে। তানবীর, আমার বক্স থেকে গ্লাসটা দেখো। আচ্ছা ঠিক আছে। তানবীর বক্স থেকে প্লাসটা এনে দিল। মাহিম প্লাসটার নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, আর শামীম আর নিলয় চোখ বড় বড় করে মাহিমের দিকে তাকিয়ে রইল। লেডিস, তোমরা কি অত্যাচার দেখতে পারবে? স্যার, আমরা দুজনটা দেখতে পারবো, কিন্তু বৃষ্টি দেখতে পারবে না। কি জিজ্ঞাসা করেন? কারণ সে তো নতুন। স্যার, আমিও দেখতে পারবো, আপনি আপনার কাজ করেন। মাহিম নিলয় আর শামীমের দিকে এগিয়ে গেল, তারপর শামীমের হাত ধরল, প্লাস্টার নিয়ে শামীমের আঙুলের কাছে গেল। কি করতে চাচ্ছিস তুই মাহিম? এই যে প্লাস্টার দেখছিস, এটা দিয়ে তোদের এক একটার করে হাতের আঙ্গুল নখ তুলে ফেলবো। ভেবে দেখ কতটা ভয়ঙ্কর হতে পারে তা, যা শরীর থেকে নখ কষিয়ে নিলে। আমাদের সাথে একদম এসব করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। তামিমের কথা শুনে মাহিম মুচকিয়ে হাসল, তারপর কোনো কথা ছাড়াই শামীমের একটা আঙুল থেকে নগদান বাড়ি তুলে ফেলল। সাথে সাথে শামীম ব্যথায় চিৎকার দিতে লাগলো। 2 দিন না খাওয়ার কারণে শরীর খুব দুর্বল শামীমের, তাই বেশি সময় থাকতে পারল না, অজ্ঞান হয়ে গেল। শামীমের এমন অবস্থা দেখে নিলয় তো ভয়ে কাঁপতে লাগলো। কিরে নিলয়, এমন কাঁপলে হবে? এখন তুই ভাব, তুই সত্যি কথা বলবি নাকি শামীমের মতো তোরও একই অবস্থা করব? না না, আমার সাথে একদমই এমন করিস না প্লিজ। আমি তোদের সব বলছি, কি কি বলতে হবে তুই শুধু জিজ্ঞেস কর। ভেরি গুড। এই যে এমন যদি স্বীকার করতিস তাহলে শামীমের এমন অবস্থা হতো না রে বেচারা। এখন বল তোদের লিডারকে? আমাদের লিডার হলো ভার্সিটির ভিপি সাগর, মানে শামীমের ভাই। সম্পর্কে সবকিছু বল, ও কত কি কি খারাপ কাজ করে। আমি তো বেশি কিছু জানি না, শুধু এইটুকু জানি যে ভার্সিটি থেকে সব ড্রাগস সাগর সাপ্লাই করে, আর ভার্সিটি থেকে যেসব মেয়ে নিরুদ্দেশ হয়ে যায় সেটা সাগরই করে। কারণ সাগরের যারে পছন্দ হয় ওরে রুমে নিয়ে যেয়ে ধর্ষণ করে এবং পরে মেরে তিস্তা নদীতে ভাসিয়ে দেয়। আর কিছু? এর বেশি আমরা কিছুই জানি না। তানবীর, এদের শরীরে আবার ইনজেকশন পুশ করে দে, ওরা বুঝুক এই ড্রাগস কি জিনিস। কিন্তু তুই তো বললি আমরা স্বীকার করলে তুই আমাদের খেতে দিবি। হ্যাঁ, ও যে দিচ্ছি, যেটা তুই সমাজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছিস। দেখ, একদম ভালো হচ্ছে না। সাগর ভাই যদি জানতে পারে তাহলে তোরে জ্যান্ত রাখবে না। তোর সাগর ভাই জ্যান্ত থাকবে কিনা সেটা দেখি। স্যার চলেন, এখন যাওয়া যাক। তানবীর, তুই তাড়াতাড়ি কাজটা কর। তানবীর গিয়ে দুজনকেই ড্রাগসের ইনজেকশন পুশ করে দিল। তোরা একদম ভালো করলি না, প্লিজ ভাই আমাদের খেতে দে। দিব, কিন্তু কাল। তারপর সেখান থেকে চলে গেল সবাই, আর আস্তে আস্তে নিলয়ও জ্ঞান হারিয়ে ফেলল। শামীম আর নিলয়কে যেখানে বেঁধে রাখা হয়েছে আর যার পাশে বাড়িঘর নেই বললেই চলে, সংসার এলাকা দেখে মাহিম জায়গাটা বাছাই করে রেখেছে। হঠাৎ একজন ব্যক্তি বাইক নিয়ে এসে সে আস্তানার সামনে থামল। শরীরে তার সে চিরচেনা পোশাক এমকে স্যুট। গাড়ি থেকে নেমে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। অন্ধকারে এজন্য সাগর আর নিলয় বুঝল না যে কে এসেছে। তারা দুজন ভাবল যে হয়তো মাহিম বা অন্য কেউ এসেছে। ভাই, তুই এসেছিস? নিশ্চয়ই আমাদের জন্য এমন কিছু নিয়ে এসেছিস, তাড়াতাড়ি আমাদের খেতে দে, খুব ক্ষুধা লেগেছে। কিন্তু অপর পাশ থেকে কোনো কথা আসলো না। নিলয় বিরক্ত হয়ে বলল, ভাই আর কত কষ্ট দিবে, এবার তো আমাদের খেতে দে। এবার রুমের লাইট জ্বলে উঠল। তারা দুজন সামনে দেখলো যে একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কে তুই, আর এখানে কি করছিস? আমি তো তোর জমের দুয়ারে পাঠাতে এসেছি রে।
কে আবল তাবল বলছিস? হাবল তাবল বলছি না রে মাহিম, তার সদস্যরা তো তোকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমি সেটা করব না। মানে? তোদের দুজনের উপরে যাওয়ার সময় হয়ে গেছে। দেখ ভাই, আমরা যা জানি সব বলে দিয়েছি, আমাদের মারিস না। কারে মাহিম বলছিস? আমি তো মাহিম না যে তোদের ছেড়ে দেব। আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের কিং MK। অপরিচিত ব্যক্তির পরিচয় পেয়ে তামিম আর নিলয় খুবই ভয় পেতে লাগলো, কারণ তারা সকলে জানে যে আন্ডারওয়ার্ল্ডের কিং MK কতটা ভয়ানক। ভাই আমাদের ছেড়ে দিন, আমরা তো সব ওদের বলে দিয়েছি। তাছাড়া আমরা তোদের ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না, কারণ অনেকবার খারাপ কাজ করতে নিষেধ করা হয়েছিল, তোদের মনে নেই? ভাই দয়া করে এবারের মতো মাফ করে দিন, আমরা এখান থেকে ভালো হয়ে যাব। MK কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। এটা বলে MK নিজের সুট থেকে একটা ছুরি বের করলো, তারপর নিলয়ের দিকে এগিয়ে গেল। কোনো কথা ছাড়াই শামীম আর নিলয়কে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। তারা দুজনতে ব্যথায় কাতরাতে লাগলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। এটা দেখে MK পৈশাচিক হাসি দিল। ভাইয়া, আমাদের আর আঘাত করবেন না, আমরা আর শুতে পারছি না। এই সামান্য আঘাতই সহ্য করতে পারছিস না? আর তোরা তোর প্রতিদিন অসহায় মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে দর্শন করতিস, গরিবদের উপর জুলুম করতিস। আমাদের যদি মারারই হয় তাহলে একেবারে মেরে ফেল, এত কষ্ট দিস না। এই কষ্টতে কিছুই না, আবি বাকি হে। এটা বলে MK চারপাশে চোখ বুলিয়ে নিল, তারপর দুই একটা বক্স দেখতে পারলো, সেখানে এগিয়ে গেল। অনেক যন্ত্রপাতি আছে। MK সেখান থেকে ঝালের গুঁড়ার প্যাকেটটা নিল, তারপর তাদের কাছে ঘুরে আসলো। MK হাতে তো ঝালের প্যাকেট দেখে পুরা দুজনই আটকে উঠল, ভেতরে রুহ কেঁপে উঠল। ভাই প্লিজ দয়া করে ঝালের গুঁড়া দিবেন না, আমরা তো মরে যাব। জি ভাই, আমরা যন্ত্রণা সহ্য করতে পারবো না, দরকার হলে আমাদের একেবারে মেরে ফেলেন। তোরা যেন যন্ত্রণা পাস আর সেই যন্ত্রণার দিকে তাকিয়ে আমি হাসতে পারি সেই ব্যবস্থাই তো করছি। যন্ত্রণা দিতে আমার খুব ভালো লাগে। MK ঝাল বের করে দুজনের গায়ে ছুঁড়ে মারল। দুজন মরণ চিৎকার দিতে লাগলো। MK চেয়ারের উপর বসে সেটা দেখতে লাগলো। কিছু সময় পর তাদের চিৎকার কান্নায় পরিণত হলো। আস্তে আস্তে তারা নিস্তেজ হয়ে যেতে লাগলো। যাক, তোদের অনেক শাস্তি দেওয়া হলো, মরার জন্য তৈরি হয় না। প্লিজ আমাদের ছেড়ে দে, আমরা অনেক ভালো হয়ে যাব। MK কিছুটা হেসে নিজের বন্দুক বের করে দুজনকে মাথা বরাবর শ্যুট করলো। সাথে সাথে দুজন মারা গেল। MK তাকেই দেখলো যে রুমের মধ্যে CCTV ক্যামেরা সেট করা। MK ডাইরেক্ট করলো, সাথে সাথে ক্যামেরা ভেঙে নিচে পড়ে গেল। তারপর MK সেই রুম থেকে বেরিয়ে গেল। স্যার কোথায় আপনি? এই দিকে তো একটা খারাপ খবর আছে। তানভীর ফোন করে বলল, কেন, কি হয়েছে? বস, আমাদের কাছে একজন তো শামীম আর নিলয়কে মেরে ফেলেছে। হোয়াট? কিভাবে? আর আপনি এসে দেখে যান। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি এখনই আসছি। মাহিম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসলো। তখনই তার বাবার সাথে দেখা হয়ে গেল। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ মাহিম? বাবা, একটু কাজ আছে, সেখানে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। মাহিম তাড়াতাড়ি গাড়ি নিয়ে নিজের আস্তানার কাছে পৌঁছালো। স্যার, তাড়াতাড়ি ভিতরে চলুন, দেখুন ওদের দুজনের কি অবস্থা করেছে। শাফির কথা শুনে মাহিম তাড়াতাড়ি রুমের ভেতর প্রবেশ করলো। ভেতরে সে দেখলো যে শামীম আর নিলয়কে কেউ একজন নির্মমভাবে খুন করেছে। এমন জঘন্যভাবে কে মারতে পারে? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং MK। সে কিভাবে? স্যার, রুমের মাঝে এই মাস্ক পেয়েছি, আর এটাই তার প্রমাণ পেয়ে এদের দুজনকে কে মেরেছে। মাহিম মাস্কটা হাতে নিয়ে দেখলো যে সেটা একটা ড্রাগন মাস্ক, আর মাস্কের উপরে খুব সুন্দর করে MK লেখা। স্যার কি ভাবছেন? ভাবছি দুজনকে এখন কি করব। স্যার, এদের দুজনকে এদের বাসায় সামনে রেখে আসার চেষ্টা করে। সেটা করলে আমাদের ক্ষতি হতে পারে। হয়তো এত সময় জেনে গেছে যে আমরা তুলে নিয়ে এসেছি। তাহলে এখন কি করণীয়? আমাকে একটু ভাবতে দাও। মাহিম কিছু সময় ভেবে তারপর বলল, এদেরকে তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করো। কিন্তু বড় স্যারকে কি জবাব দিবেন? বড় স্যারের দিকটা আমি দেখে নেব, কারণ তোমাদের যেটা বললাম সেটা করো। আচ্ছা ঠিক আছে। মাহিম হাতে মাস্কটা নিয়ে কিছু একটা ভাবছিল, তখনই তার পাশে বৃষ্টি আসলো। স্যার কি ভাবছেন? গতকাল বড় স্যারের সাথে কথা হয়েছে,
তিনি বলেছেন যে আজ কালকের ভিতরে আমাদের এই কেসটা সমাধান করতে হবে। এই কেস তো সমাধান হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। বৃষ্টি, তুমি যেটা ভাবছো সেটা কখনোই না। এই দুজন যার নাম বলেছে সেটা একটা খেলনা মাত্র, এদের উপরেও কেউ আছে। তাহলে এখন কি করবেন স্যার? ভাবতে হবে বৃষ্টি, কি করব। তানভীর আর সাফি লাশ দুটো ব্যবস্থা করে ফেলল। বৃষ্টির সাথে একটু কথা বলে মাহিম অন্য একটা সাইডে গিয়ে ফোনে বড় স্যারকে ফোন দিল। স্যার, একটা মিস্টেক হয়ে গেছে। কি হয়েছে মাহিম? শামীম আর নীলকে আন্ডারওয়ার্ল্ডের কিং এমকে মেরে ফেলেছে। কি বলছো তুমি? স্যার, আমি ঠিকই বলছি। তুমি বুঝলে কিভাবে? সকল প্রমাণ সেদিকেই যায়। আচ্ছা ঠিক আছে, এই দিকটা আমি দেখে নেব। তুমি আগামী 2 দিনের ভিতর সাগরকে ধরার ব্যবস্থা করো। কিন্তু স্যার, আমার মনে হচ্ছে সাগরের উপরেও কেউ আছে। এখন যদি সাগরকে ধরি তো তার উপরে যে আছে সে কিন্তু পরে সমস্যা করতে পারে। সেটা পরে দেখা যাবে। উপর মহল থেকে চাপ দিচ্ছে এই কেসটি তাড়াতাড়ি সমাধান করার জন্য। তুমি সাগরকে ধরে একটি সমাধান করে ফেলো, তারপর নিরিবিলিভাবে এটি আরও গভীরে যেতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কথাই রইল। কিছু সময় কথা বলে ফোন কেটে দিল। তারপর সবার সাথে আস্থানের বাইরে চলে গেল। তারপর আজ 2-3 দিন যাবৎ আসিফ তার দলবল পুরো ভার্সিটিতে। সে বেরিয়েছে, চফি বেরিয়েছে বলতে সারা ভার্সিটিতে মাহিম আর বৃষ্টিকে খুঁজে চলেছে, কিন্তু কোনোভাবে বৃষ্টিকে আর মাহিমকে খুঁজে পাচ্ছে না। সাগরের সামনে দাঁড়িয়েছে আসিফ ও তার দলবল। তোরা কোনোভাবেই তাহলে ছেলে মেয়েটাকে খুঁজে পেলি না? বস, আমার মনে হয় তারা আর ভার্সিটিতে আসবে না। আচ্ছা, তোরা ভার্সিটির বাইরেও আসতেই খোঁজ লাগা, যে করে হোক আমার তাদের লাগবে, বিশেষ করে আমার ওই ছেলেটাকে লাগবে। আচ্ছা ঠিক আছে বস। এমন সময় সাগরের ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করে কানের কাছে নিয়ে যেটা শুনলো সেটা শুনে তার মুখে মুচকি হাসি ফুটে উঠল। মাহিম আটে আটে ভার্সিটির ভেতর প্রবেশ করলো আজ কয়েকদিন পর। সে ভার্সিটিতে এসেছে, সে সোজা নিজের বন্ধুদের কাছে গেল। এদিকে দারোয়ান মাহিমকে দেখে সাথে সাথে সাগরকে ফোন দিল আর আসার খবর তাকে জানিয়ে দিল। কিরে, কেমন আছিস তোরা? আরে ফাইম, যে কই থেকে যে মাঝে মাঝে উদাহস বুঝি না। কোথায় ছিলি এই 4-5 দিন? এই তো একটু নানির বাসায় বেড়াতে গিয়েছিলাম। তুই যে এত বেড়াতে যাস নানির বাসায়, কি মামাতো বোন আছে? তোর শালা, ওসব কিছুই না। তাহলে এত ঘন ঘন নারীর বাসায় যাস কেন? আরে নানি অসুস্থ মানুষ, এক নাতি আমি, তাই একটু দেখতে যাই। ভালো। অন্যদিকে সাগর ফোন রেখে আসিফকে বলল, যা ক্যাম্পাসে যা, ছেলেটি বকুল ফুল গাছের নিচে বসে আছে, গিয়ে ধর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আসিফ তার দলবল নিয়ে মাঠে চলে আসলো। বক গাছের নিচে এসে দেখলো যে মাহিম তার বন্ধুদের সাথে কথা বলছে। আসিফকে মাহিমের কাঁধে হাত রাখলো। মাহিম পেছনে ঘুরে তাকিয়ে দেখলো যে কয়েকজন লোক আর একজন ব্যক্তি তার কাঁধে হাত রেখেছে। কিছু বলবেন ভাই? তোর সাথে আমার কিছু কথা আছে, আমাদের সাথে চল। কি কথা আছে ভাই, এখানে বলেন। তোকে আমাদের সাথে যেতে বলেছি, তুই যাবি মানে যাবি, আর কোনো কথা শুনতে চাই না। তার আগে আমার কাঁধ থেকে হাত সরান। না হলে কি করবি তুই? কি আর করব, আমি নিজে হাতটি ধরে কাঁধ থেকে সরিয়ে নেব। এটা বলে মাহিম নিজে আসিফের হাত কাঁধ থেকে সরিয়ে দিল। এখন বল, শামীম আর নিলয় কোথায়? এরা কোথায় আমি কিভাবে জানবো? তাছাড়া তো ওদের সাথে আমার কয়েকদিন দেখা হয়নি। মিথ্যে বলিস না, আমি জানি যে তুই আর তোর সঙ্গীরা মিলে। যা তা বলছেন ভাই আপনারা। মাহিম তো আজ কয়েকদিন তার নানির বাসায় ছিল। এই তোরা বেশি বকবক করিস না, তাহলে তোরাও ঝামেলায় পড়বি। তোদের বন্ধু আমাদের ভিপি স্যারের সাথে ঝামেলায় জড়িয়েছে। কিরে মাহিম, এরা কি বলছে সব? তোরা চুপ থাক, শুধু দেখতে থাক। মাহিমকে ফার্স্ট মাঠের মাঝখানে নিয়ে আসলো। কিছু সময় পর সাগরও সেখানে উপস্থিত হলো। সাগর এসেই মাহিমকে থাপ্পড় মারলো, সাথে সাথে ভার্সিটির সবাই সেদিকে তাকালো। তোর সাহস হলো কি করে আমার ভাইকে তুলে নিয়ে যাওয়ার? কি বলছেন স্যার, আপনার ভাইকে আমি তুলে নিয়ে যাব কেন? দেখ, মিথ্যা বলিস না, আমি ক্যামেরাতে সব কিছু দেখেছি। ও আচ্ছা, এখন বল তাড়াতাড়ি, আমার ভাইদের কোথায় রেখেছিস? তোর ভাইদের তো উপরে পাঠিয়ে দিয়েছি। কি বলছিস তুই? তোর সাহস হলো কি করে? তুই জানতিস যে শামীম আমার ভাই, তাহলে তুই ওরে তুলে নিয়ে গেলি কেন?
তোর বাইকে তুলে নিয়ে গিয়েছি কারণ তোর বাইক খারাপ কাজ করতো, ড্রাগসের সাথে জড়িত ছিল। কি যা তা বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আর আমাকে তুই বলে ডাকছিস? তোর সাহস তো কম না। আমার সাহস অনেক, তুই একটু পরেই বুঝতে পারবি। এই আসিফ, এরে আমি আর সহ্য করতে পারছি না, একটু ধোলাই করার ব্যবস্থা কর। ঠিক আছে বস। সাগরের কথা শুনে আসিফ এসে মাহিমকে মারতে গেলে মাহিম সেটার প্রতিবাদ করতে লাগলো। তোরা দাঁড়িয়ে আছিস কেন? সবাই মিলে মারতে লাগলো। মারতে গেলে হঠাৎ ভার্সিটির বাইরে থেকে অনেকগুলো গাড়ির শব্দ শোনা গেল। এটা তো স্বাভাবিক, কারণ ভার্সিটির বাইরে মেন রাস্তা। কিন্তু কয়েকটা গাড়ি যখন ভার্সিটির ভেতর ঢুকলো তখন সবাই সেদিকে তাকালো। অনেকগুলো পুলিশের গাড়ি। সবাই ভাবতে লাগলো যে এত পুলিশের গাড়ি ভার্সিটিতে কেন হঠাৎ। গাড়ি থেকে পুলিশ বাহিনী নেমে মাহিমদের ঘিরে ধরলো। সাগর পুলিশ বাহিনীর দিকে এগিয়ে গেল জিজ্ঞেস করার জন্য যে কেন তারা এখানে এসেছে। কি হলো অফিসার, আপনি পুলিশ বাহিনী নিয়ে এখানে আসছেন? আমাদের উপর থেকে বলা হয়েছে তাই আসছি। কেন আসছেন? সেটা তো জানি না, কিন্তু এখানে নতুন পুলিশ কমিশনার আছে তাই। কি বলেন? হঠাৎ মাহিমকে দেখতে পেয়ে পুলিশটা এগিয়ে গেল আর স্যালুট করলো। স্যার, আমি আরমান, আপনাকে বড় স্যার আপনার জন্য পাঠিয়েছে। মাহিমকে তো স্যার বলাতে সবাই অবাক, বিশেষ করে ওর বন্ধু আর সাগর। অফিসার, আপনি ওকে স্যার বলছেন কেন? উনি আমাদের নতুন এসিপি, ওনাকে স্যার বলবো না তো আপনাকে বলবো নাকি? মাহিম, এসব কি হচ্ছে? পুলিশ অফিসার তোকে স্যার বলছে কেন? আর ওরা যা বলছে তাই সত্যি নাকি? মারুফ জিজ্ঞেস করলো। হয়তো। এসব কবে কিভাবে হলে? তুই আমাদের জানালিও না। আমি একটা সিক্রেট মিশনে ছিলাম, তাই তোকে জানাতে পারিনি। আর আমি তো এখন থানায় জয়েনিং করে নিয়ে জন্য, আর আজকে আমার থানা জয়েনিং ডেট। তার মানে তুই পুলিশ অফিসার আর আমার ভাইকে ধরে রেখেছিস? আপনি বল, নয়তো তোর বাইকে ধরে মেরেছি, আজ তোকে ধরে নিয়ে যাব। তুই কার সাথে কথা বলছিস ভুলে গেছিস? আমি হলাম এই ভার্সিটির বেবি। আমাকে ধরে নিয়ে গেলে ভার্সিটির শিক্ষার্থীরা তোকে আস্ত রাখবে না। তুইও তো বলে গেছিস যে তুই কার সাথে কথা বলছিস। আমি হলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তাই ভদ্রভাবে কথা বল। অফিসার, এদের অ্যারেস্ট করুন, সাথে সাগরকেও। কোন অপরাধে তুই আমাকে ধরবি? কোন অপরাধে? ওয়েট, তানবীর। মাহিম তানভীরকে ডাকলো। সাথে সাথে তানভীরও কয়েকজন পুলিশ অফিসার মিলে কিছু বক্স আনলো, সবার সামনে রাখলো। এগুলো বক্স থেকে বের কর। মাহিমের কথা শুনে বক্সগুলো খুললে সব ড্রাগস বেরিয়ে আসলো। শিক্ষার্থীরা দেখে তো অবাক। এসবের বিজনেস যে তুই করতিস এটা আমরা ভালো করে জানি। আমাকে তোরা ফাঁসাতে চাচ্ছিস, আমি বুঝতে পেরেছি। তোর বিরুদ্ধে আমাদের কাছে সকল প্রমাণ আছে। এটা বলে সাফি সবাইকে একটা ভিডিও দেখালো যেখানে সাগরের বিরুদ্ধে সকল প্রমাণ আছে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভার্সিটিতে ড্রাগস পাচার হতো, অনেক মেয়ে হারিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ। সকলে জোরে চিৎকার করে বলে, এই কাজগুলি সাগর করত, যার প্রমাণ আপনারা একটু আগে দেখলেন। আমরা এর বিচার চাই, এর কঠিন শাস্তি চাই। সবাই চিৎকার করে বলতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখলো সবাই চিৎকার করে বলছে। সাগর কি করবে ভেবে পাচ্ছে না। আসিফের কাছে থাকা গান হাতে নিয়ে মাহিমের দিকে গুলি চালাতে গেলে পুলিশ অফিসারটা সাগরের হাতে গুলি করলো, সাথে সাথে বন্দুক নিচে পড়ে গেল। অফিসার সাগরকে গ্রেপ্তার করে গাড়িতে তোলেন। আমি ভার্সিটি আর কোনো ঝামেলা দেখতে চাই না, যা হবে তা নাই গিয়ে। ঠিক আছে। সাগরকে গ্রেফতার করে গাড়িতে তোলা হলো, সাথে আসিফ ও তার দলবলকেও। শিক্ষার্থী বন্ধুরা, ইনশাল্লাহ আজ থেকে ভার্সিটিতে কোনো ড্রাগস ও মেয়েদের প্রতি অত্যাচার হবে না। তোমরা যে যার ক্লাসে যাও। মাহিমের কথা শুনে সবাই নিজেদের মতো করে চলে যেতে লাগলো। মারুফ, তোদের সাথে আমি পরে এসে কথা বলবো, এখন আমাকে থানায় যেতে হবে। ঠিক আছে। মাহিম পুলিশ অফিসারদের সাথে গাড়িতে বসে ভার্সিটি থেকে চলে গেল। তারপর ভার্সিটির ক্যাম্পাসে বকুল গাছের নিচে বসে চার বন্ধু কথা বলছে। তাদের কথার মাঝে একটা কথা বেশি চলছে, সেটা হলো মাহিমের কথা। আমি ভাবতে পারিনি সালা হারামিটা আমাদেরকে না বলেই পুলিশে জয়েন করেছে। হ্যাঁ, সেটাই কবে যে শালা এটা বল, আমরা টেরি পেলাম না, তা আবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হয়েছে। আমার মনে হচ্ছে যে মাহিম নানিদের বাসায় যার কথা বলতো সেটা সব মিথ্যে। ও আমাদেরকে মিথ্যে বলে ট্রেনিংয়ে বা পুলিশে চাকরিতে যেত। যে যাই হোক, আমাদের বন্ধু বড় একজন পুলিশ অফিসার, এটা তো আমাদের গর্বের কথা। আর সকল প্রশ্নের উত্তর ওর সাথে দেখা হলেই করব।
কথা না বলে চল, বাসায় যাওয়া যাক। তার বন্ধু মিলে ভার্সিটি থেকে পেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মাহিম ও বাকিরা এসে থানায় পৌঁছালো। থানার ভেতরে প্রবেশ করলে সকল পুলিশ অফিসার তাকে স্যালুট করলো। গাড়ি থেকে নামিয়ে সাগরকে হাজতে ঢুকিয়ে দিল। আমার সাথে ভালো করলি না মাহিম, এর ফল তুই খুব তাড়াতাড়ি পাবি। আগে তুই জেল থেকে তো ছাড়া পা, তারপর না হয় দেখা যাবে। হয়তো আমি ভিতরে থাকবো, কিন্তু বাইরে আমার লোকের অভাব নেই। তোকে শেষ করতে আমার খুবই কম সময় লাগবে। তোর এমন জায়গা চালান করে দিব যে কেউ তোর খোঁজ পাবে না। মাহিম, আমার বসকে কিন্তু তুই চিনিস না। কে তোর বস শুনি? আমার বসের নাম জোকার কিং আর কে। আরে বাবা, আমি ভয় পেয়েছি। এটা বলে মাহিম হাসতে লাগলো। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর বসকেও তোর কাছে পাঠিয়ে দেব। দুইজন একসাথে জেলখানায় বসে গল্প করিস। ভুল করলি অফিসার, খুব বড় ভুল করলি। অফিসার, একটু শাস্তির ব্যবস্থা করুন। স্যার আমি... হ্যাঁ, আপনাকে বলছি। কেন ভয় পাচ্ছেন? না মানে... থাক থাক, আমি বুঝতে পেরেছি। মাহিম পুলিশ অফিসারটাকে মারতে পড়লেই সে একটু ভয় পেয়ে গেল, কারণ একটু আগে জানতে পেরেছে যে সাগর জোকার কিংয়ের লোক। খেয়ে দিয়ে কতটা ভয়ানক সেটা সবাই জানে, কারণ খারাপের রাজ্যে সে হলো একমাত্র বাদশা। মাহিম নিজের ডেস্কে গিয়ে বসলো। তখন মাহিমের কোনো বড় স্যারের ফোন আসলো। জি স্যার, বলেন। তোমার কাজ তো শেষ, এখন নিজের পোশাক পরে হেড অফিসে দেখা করে যাও। ঠিক আছে স্যার। কিছু সময় পর একজন এসে মাহিমের ড্রেস নিয়ে গেল, যেটা হেডকোয়ার্টার থেকে এসেছে খানিক আগে। মাহিম পুলিশ ড্রেস পরে গাড়ি নিয়ে হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিল। হেডকোয়ার্টার বড় অফিসার সাদমানের সামনে বসে আছে মাহিম। অফিসারের সামনে দুটো ফাইল, যেটা মাহিমের দিকে এগিয়ে দিল। আজ থেকে তোমার জয়েনিং শুরু। এই দুটো ফাইল দুটো মাফিয়ার পুরো হিস্ট্রি লেখা আছে। একজন হলো MK আর অন্যজন হলো RK। তোমার এবারের মিশন হলো এদের দুজনকে খুঁজে বের করা আর ধরা। মাহিম সাদমানের কথা শুনে ফাইল দুটো ঘেটে দেখল। স্যার, এখানে তো দেখছি MK খুবই ভালো একজন মাফিয়াদের সব খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমাদের ধরতে হলে RK-কে ধরতে হবে। আমি সেটা খুব ভালো করেই জানি, কিন্তু খুন তো খুনি। সে ভালো বা খারাপ মানুষই করুক না কেন, আইনের চোখে সবাই সমান অপরাধী খুন করলে। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। আর আমার বাকি মেম্বারদের কি খবর? ওদের আলাদা আলাদা জায়গায় পোস্টিং করেছি। ও আচ্ছা। মাহিম আরও কিছু সময় কথা বলে হেডকোয়ার্টার থেকে বেরিয়ে আসলো। মায়া বাড়ির উঠোনে বসে খেলা করছিল। তার পাশে ফুলের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, যেখানে বসে খেলা করছে। সালাম সাহেবের বাড়িতে পরপর কয়েকটা পুলিশের ভ্যান প্রবেশ করলো। এটা দেখে মায়া ভয় পেয়ে গেল। আর তো রাতের, বাড়ির ভেতর প্রবেশ করলো। ড্রয়িং রুমে বসেছিল সালাম ও মালিকা। কি হলো মামুনি, তুমি দৌড়াতে দৌড়াতে বাসার ভেতর প্রবেশ করছো কেন? কি হয়েছে? আম্মু, আব্বু, তাড়াতাড়ি বাইরে চলো। কেন? অনেকগুলো পুলিশের গাড়ি আমাদের বাসার ভিতরে প্রবেশ করছে। কি বলিস? হ্যাঁ, সত্যি বলছি। তুমি তাড়াতাড়ি চলো, আমার খুব ভয় করছে। মামুনি, আমরা তো আছি। এটা বলে মালিকা বেগম মায়াকে কোলে তুলে নিল। তারপরে তিনজনে মিলে বাড়ির বাইরে আসলো। এসে দেখলো সত্যি অনেকগুলো পুলিশ গাড়ি। হঠাৎ একটা গাড়ি থেকে মাহিম বের হলো। সব পুলিশ স্যালুট করলো। মাহিমের গায়ে পুলিশের পোশাক, যেটা দেখে সালাম ও মালিকা দুজনেই অবাক হয়ে গেল। ওই দেখো মা, ভাইয়ার গায়ে পুলিশের পোশাক। তার মানে কি আমার ভাইয়া পুলিশ? চুপ কর মায়া, তোমার ভাইকে আসতে দাও। নিজের মা বাবার কাছে আসলো। তারপর দুজনকে সালাম করলো। মাহিম, এইসব কি? আর তোর গায়ে পুলিশের পোশাক কেন? বাবা তোমাদের কাছ থেকে একটা জিনিস লুকিয়েছে। আমি হলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এইসব কবে কি? এখানে বলবো নাকি বাড়ির ভিতরে যাব? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। মাহিম বাড়ির ভেতর প্রবেশ করলো। মালিকা বেগম গিয়ে মিষ্টি নিয়ে আসলো। মায়া তো দূরে তার ভাইয়ের কোলে উঠলো। ভাইয়া, তুমি পুলিশ, আগে তো বলনি। কি মজা, কি মজা। পাগলি। মাহিম, এসব কিভাবে হলো? তারপর মাহিম এক এক করে সব ঘটনার তার বাবাকে খুলে বলল, যে কিভাবে সে পুলিশ কমিশনার হলো। আমাদের তো একবার জানাতে পারতে। আসলে বাবা, আমি একটু শুনেছিলাম, এই জন্য তোমাদের বলতে পারিনি। আর ভেবেছিলাম যে জয়েন করব সেদিন তোমাদেরকে সারপ্রাইজ দেব, এই আর কি।
নে বাবা, আগে মিষ্টি খা। মাহিম, তুই তো জানতিস রে, আমার এই সব পুলিশ ভালো লাগে না। কোনো একটা ঝামেলায় জড়ালে তখন আবার সম্পূর্ণ ফ্যামিলিকে তার খেসারত দিতে হয়। বাবা, তুমি সেই চিন্তা করো না, কিছু হবে না। আর আমি তো শুধু নিজের স্বার্থ না, দেশের স্বার্থে কাজ করতে চাই। তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু তোমার এই পুলিশের চাকরি যেন আমার পরিবারের উপর কোনো ক্ষতি না বয়ে আনে। আচ্ছা। তুমি এমন কেন? ছেলেটা আজকে নতুন পুলিশে জয়েন করেছে আর তুমি এত কিছু বলছো। আরে মা, বলতে দাও, সমস্যা নেই। তারপর অন্ধকার এক জায়গায় জোকার কিং ও তার লোক বসে আলোচনা করছে। তোরা যেভাবেই পারিস সাগরকে বের করার চেষ্টা কর, না হলে তাকে অত্যাচার করলে আমাদের সকল ব্যবস্থা কথা বলে দিতে পারে। ঠিক আছে বস। অন্যদিকে এমকে হঠাৎ পুলিশ স্টেশনে চলে আসলো। সকল পুলিশ তাকে দেখে অবাক, কারণ এত রাতে যে কেউ আসবে সেটা তারা বুঝতে পারেনি। কে তুমি? এমকে। পরিচয় পেয়ে সবাই তার দিকে বন্দুক তাক করলো। এটা দেখে এমকে মুচকি হাসলো। হঠাৎ এমকে শীষ বাজাতে লাগলো, চারপাশে লাইট অফ হয়ে গেল। এমকে একটা গ্যাস ছেড়ে দিল, চারপাশে ধোঁয়ায় ভরে গেল। সবাই কাশতে লাগলো। এই অবস্থা এমকে জেলখানায় প্রবেশ করলো। কে তুই? তোর মৃত্যু। এমকে, আমাকে মারলে তুই কিচ্ছু জানতে পারবি না। তোকে তো মারবো না, এখন তুলে নিয়ে যাব। এবার সাগরের হাসি বন্ধ হয়ে গেল। এমকে সাগরের শরীরে ইঞ্জেকশন পুশ করলো, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। তারপর সকালে মাহিম যখন অফিসে আসলো তখন দেখলো সব অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো মাহিম কিছুটা অবাক হলো। কি হলো, এভাবে মাথা নিচু করে আছো কেন? কিন্তু কেউ কোনো কথা বলল না। কি হয়েছে, কথা বলছো না কেন? তবু কোনো কথা বলল না কেউ। এবার মাহিমের নজর গেল জেলের দিকে, যেখানে সাগরকে রাখা হয়েছিল। সাগর কোথায় গেল? তোমরা কেউ কথা বলছো না কেন? মাহিম রেগে জিজ্ঞেস করলো। আসলে সারা রাতের একটা ঘটনা ঘটে গেছে। তারপর মাহিমকে সব ঘটনা খুলে বলল। রাতে এমন ঘটনা ঘটে গেছে আর তোমরা আমাকে জানাওনি? স্যার, আপনি যদি আমাদের উপর রেগে যান এজন্য ভাই বলতে পারেনি। হঠাৎ বাইরে থেকে কিছু পড়ার শব্দ শোনা গেল, সাথে একটা গাড়ি ব্রেক করা শব্দ। এসে দেখলো যে একটা লাশ পড়ে আছে। বাকি পুলিশ অফিসার বাইরে আসলো। দেখতো কে এটা নির্মমভাবে মেরেছে। মাহিমের কথা অনুযায়ী একজন লাশ উঠে মুখে পানি মেরে দেখলো যে এটা সাগর। স্যার, এটা তো সাগর, তাকে এমন নির্মমভাবে মারতে পারে? বডি চেক করে দেখো, কোনো প্রমাণ পাও নাকি? পুলিশ অফিসারটা পুরো পলি চেক করে একটা চিরকুট পেল, সেটা এনে মাহিমকে দিল। মাহিম ওপেন করে দেখলো সেখানে লেখা, মিস্টার মাহিম, প্রথমে দুঃখিত আপনার জেলখানা থেকে আসামি নিয়ে যাওয়ার জন্য। আসলে সাগরের কাছ থেকে আমার অনেক কিছু জানার, আর সেটা জেনেও গিয়েছি। ওর মতো পাপী থাকলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আমি তাকে তার পাপের শাস্তি দিয়েছি। আর হ্যাঁ, জোকার কিং আপনার ক্ষতি করতে পারে, তাই সাবধানে থাকবেন। ইতি এমকে। কি লেখা আছে স্যার এখানে? এটাই লেখা আছে যে একে এমকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করেছে। লাস্টে হসপিটালে দিয়ে পাঠাও পোস্টমর্টম করার জন্য। আচ্ছা ঠিক আছে। তারপর বস, একটা খারাপ খবর আছে। আবার কি খারাপ খবর দিতে এসেছিস তোরা? কি আমাকে একটু ভালো খবর শোনাতে পারিস না? এই কয়দিন আমি খারাপ খবর শুনেই যাচ্ছি। জোকার কিং রেগেই বলল। নিজের বসকে এভাবে, নিজের বসের এমন ভয়ানক রূপ দেখে লোকটা ভয় কাঁপতে লাগলো। এখন এমন না কেঁপে তাড়াতাড়ি বল কি হয়েছে। বস, আপনার ডান হাত সাগরকে এমকে মেরে ফেলেছে। ও তো পুলিশ স্টেশনে ছিল তাহলে? তারপর লোকটা সব ঘটনা খুলে বলল কিভাবে সাগরকে তুলে নিয়ে গিয়েছিল। না, এটা কিছুতেই হতে পারে না। সব দোষ ওই এসিপি। ওই পুলিশের জন্যই আজ এই অবস্থা। তার 14 গোষ্ঠীর খোঁজ নিয়ে আমাকে জানা। ঠিক আছে বস। লোকটা চলে গেল আর জোকার কিং মনে মনে কিছু ভাবতে লাগলো। ওকে আমি ছাড়বো না মিস্টার পুলিশ। আমি যে কতটা ভয়ানক সেটা তোকে হারে হারে বোঝাবো। 2 মাস পর সাগর খুন হবার পর হেডকোয়ার্টার থেকে মাহিমকে 2 মাসের জন্য শহরের বাইরে যাওয়া লেগেছিল। আজ 2 মাস বাদ এসে আবার নিজের শহরে ব্যাক করেছে। ফ্যামিলির সাথে দুপুরে খাওয়া দাওয়া করে, বিকেলে বন্ধুদের সাথে দেখা করতে বের হলো। সন্ধ্যা পেরিয়ে রাত হলে মাহিম বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিল। ড্রয়িং রুমে সালাম সাহেব ও মায়া বসে টিভি দেখছিল। হঠাৎ তাদের বাড়িতে কারেন্ট চলে গেল। এই অসময়ে আর কারেন্ট যাওয়ার সময় পেল না?
তুমি মায়াকে নিয়ে বসো, আমি সৌর বিদ্যুৎ চালু করছি। সালাম সাহেব এটা বলে উঠতে গেলেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? দেখো, নিশ্চয়ই মাহিম এসেছে। সালাম সাহেব দরজা খুললে হঠাৎ চিৎকার করে উঠল, মালেকা, তুমি মায়াকে সিক্রেট রুমে রেখে আসো। নিজের স্বামীর চিৎকার শুনে মালিকা বেগম কোনো প্রশ্ন ছাড়াই মায়াকে এগিয়ে সিক্রেট রুমে রেখে আসলো। এর মাঝে মায়া অনেক কথা জিজ্ঞেস করলো, তার মা কোনো উত্তর দেয়নি। আস্তে আস্তে দরজা দিয়ে অনেকগুলো গুন্ডা প্রবেশ করলো। সালাম সাহেবের মাথায় আঘাত লেগেছে, তাই মাথা ফেটে রক্ত বের হচ্ছে। কে তোমরা, আর আমাদের বাসায় কি করছো? আমাদের চিনবি না তুই, কিন্তু তোর ছেলে খুব ভালো করেই চিনে, তাকে ডাক। এই তো বাসায় নেই, কিন্তু আপনারা আমাদের এইভাবে বাসায় আসেন? আর তোমাদের জমের দুনিয়াতে পাঠাতে এসেছি। তোর ছেলের জন্য আমাদের বস অনেক ক্ষতি হয়েছে, এই জন্য সেটার প্রতিশোধ নিতে এসেছি। হঠাৎ সবার পেছন থেকে এমপি সাহেব বেরিয়ে আসলো। তোর ছেলের অনেক ডানা গজিয়েছে, আমাদের রাস্তায় বাধা দেওয়ার ফল এবার ভোগ কর। আমাদের বস কখনো পথের কাঁটাকে বাঁচিয়ে রাখে না। প্লিজ আমাদের ছেলেকে কিছু করো না, সে তো ছোট, এখনো এসব কিছু বোঝে না। এটা বললে হবে না, তোদের সহ তোর ছেলেকেও আমরা মেরে ফেলবো। হঠাৎ রকি নামে লোককে নিজের ছুরি বের করে কয়েকটা পোঁচ মারলো সালামের গায়ে, সাথে সাথে মাটিতে পড়ে গেল। মালিকা বেগম এগিয়ে আসলে তাকেও কয়েকবার ছুরি মারে পেটে, সাথে সাথে মালিকা বেগমও নিচে পড়ে যায়। এই তোরা ভিতরে এর ছেলে আর মেয়েকে খুঁজে নিয়ে আয়। রকির কথা শুনে সবাই ভেতরে মায়াকে খুঁজতে গেল। রকি, তুমি কাজটা শেষ করে আসো, আমি এখন গেলাম। আচ্ছা ঠিক আছে। এমপি বাড়ি থেকে বেরিয়ে গেল, আর রকিও ভেতরে গিয়ে খুঁজতে লাগলো। একটু বাদে মাহিম নিজের বাড়ির সামনে চলে আসলো। চারপাশে বাড়িতে আলো থাকলে, নিজের বাড়িতে অন্ধকার দেখলে নিজের মনে একটা খটকা লাগে। ধীরে ধীরে ভেতরে গিয়ে দেখলো আবছা আলো জ্বলছে। যে আলোতে দেখতে পেল যে তার মা বাবা মাটিতে পড়ে আছে। কাছে গিয়ে দেখলো শরীর থেকে রক্ত বের হচ্ছে। মাহিম তার বাবাকে কয়েকবার ডাকলো, সাড়া দিল না। আমাদের পাছে করে দেখলো যে তিনি আর জীবিত নেই। ভাই বোন একটা ভেঙে পড়েছে, কান্না করছে। হঠাৎ তার মায়ের ডাক শুনে তার মায়ের কাছে চলে আসবে। মা, এসব হলো কি করে তোমাদের সাথে এসব? আমি তো কাউকে চিনি না বাবা, কিন্তু এদের সাথে এমপি জড়িত ছিল। তোমার কিছু হবে না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমার সময় শেষ বাবা, তোর বোনকে বাঁচা, সিক্রেট রুমে আছে। এখান থেকে তাড়াতাড়ি তুই আর তোর বোন পালা, ওরা কিন্তু বাড়ির ভিতর এখনো আছে। আর পারলে পুলিশের চাকরিটা ছেড়ে দিস, আমাকে কথা দে। মাহিম কিছু বলার আগে তার মা চুপ হয়ে গেল। চেক করে দেখলো যে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওই কান্নাই ভেঙে পড়েছে, কিন্তু শব্দ করে কান্না করতে পারছে না। মাহিম দ্রুত উঠে গিয়ে সিক্রেট রুমে গেল আর তার বোনকে চুপ থাকতে বলল। মাহিম তার বোনকে কোলে তুলে নিয়ে সিক্রেট রুম থেকে বেরিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। মাহিম বেরিয়ে যাবার সাথে সাথে সবাই আবার এক জায়গায় জড়ো হলো। বস, বাড়িতে তন্ন করে খুঁজে কাউকে পেলাম না। আমার মনে হয় তারা কেউ বাসায় নেই, আর না হয় সিক্রেট রুমে আছে। আমার সেটাই মনে হচ্ছে, কারণ তখন ওই মহিলাটি সিক্রেট রুমের কথাই বলল। আচ্ছা সমস্যা নেই, চারিপাশে পেট্রোল ছিটিয়ে দিয়ে পাশে আগুন ধরিয়ে দে, তাহলে যেখানে যা আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। রকির কথা শুনে তার লোকগুলো বাসার চারপাশে পেট্রোল ছিটিয়ে দিল। তারপর বাসায় আগুন ধরিয়ে দিয়ে সবাই বেরিয়ে গেল। নিজের বাসা থেকে অনেকটা দূরে এসে দাঁড়ালো। হঠাৎ নিজের বাসার দিকে তাকিয়ে দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাইয়া, আমাদের বাসায় আগুন জ্বলছে, চলো আমরা সেখানে যাই, আব্বু আছে তো। বোন, আমাদের আর আপন কেউ বেঁচে নেই। এটা শুনে মায়া খুব কান্না করতে লাগলো। তার মাহিম নিজের বোনকে সান্ত্বনা দিতে লাগলো। প্লিজ বোনটি কাঁদিস না, তুই কাঁদলে তো ওরা বুঝে যাবে যে আমরা এখানে আছি, তাহলে আমাকেও মেরে ফেলবে, তখন কে তোর সাথে থাকবে বল? মাহিমের কথা শুনে চুপ হয়ে গেল। আমি ফিরে আসব এক নতুন রূপে, খুব ভয়ঙ্কর হয়ে সব কিছুর প্রতিশোধ নিব, শুধু সময়ের অপেক্ষা। মাহিম নিজের মনে মনে কথাগুলো বলল খুব জেদ ধরে। এটা বলে মাহিম নিজের বোনকে নিয়ে বাড়ি জমায় এক অজানার উদ্দেশ্যে।